সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1293তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্তনগরে চট্টগ্রামের ভাই মোহাম্মদ শাফিন হোসেনের জীবনের কলিজা কাঁপানো, হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 12 বছর পর বউকে খুঁজে পেলেন পতিতালয়ে। একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, টানা 1 যুগ পরে নিজের বউ আর সন্তানকে খুঁজে পেলেন পতিতালয়ে। এই গল্পটা এরকম একটা গল্প, আমি নিশ্চিত করে বলতে পারি গল্প শুনতে শুনতে মনের অজান্তে আপনার চোখ দুটো ভিজে জলে টইটম্বুর হয়ে যাবে। হৃদয় বিতারকে করুণ বাস্তব জীবনের গল্পটা আপনারা শুনবেন এবং গল্প শেষে চট্টগ্রামের ভাই শাফিন হোসেনকে আপনার মতো করে একটা মতামত কমেন্ট বক্সে লিখবেন, কারণ এই মুহূর্তে শাফিন ভাই খুব বড় একটা বিপদে আছে এবং কীভাবে এই বিপদ থেকে রক্ষা পাবেন তিনি ঠিক বুঝতেছে না। যার জন্য এই অসহায় শাফিন আমার দ্বারস্থ হয়েছে, আমার কাছে তার জীবনের করুণ গল্পটা বলেছে। আমি অনুরোধ করব আপনার গল্পটা আমার মুখ থেকে শুনবেন এবং শাফিনকে কমেন্টের মাধ্যমে একটা সঠিক পথ দেখিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাফিন হোসেন, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় একটা ভাই আর ছোট 2টা বোন। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে বেশ দূরের কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী। আমার বাবা আমাদের এলাকায় হেঁটে হেঁটে কটকুটি বিক্রি করে সেখান থেকে আমার বাবা বিভিন্ন ধরনের বইপত্র বা স্ক্র্যাপের লোহা লঙ্কর বিভিন্ন ধরনের মালামাল গ্রাম থেকে নিয়ে আসে এবং সেগুলো আমার বাবা পাইকারিতে শহরে নিয়ে বিক্রি করে। আমার বাবা একজন ভাঙারি ব্যবসায়ী। যদিও আমার বাবা ভাঙারি ব্যবসা করে, কিন্তু তারপর আমার বাবার মনটা ছিল বিশাল। আমার বাবা নাকি একটু পর্যন্ত পড়াশোনাও করতে পেরেছে। আমাদের এলাকার সবাই আমার আব্বাকে মোটামুটি শিক্ষিত ব্যবসায়িক বলেই চিনে। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। বাবা মা ভাই বোনার সবার ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো খুবই মধুরে কাটে। এরকম করতে করতে আমি মোটামুটি একটু বড় হই। বড় হওয়ার পরে আমার পরিবার আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করায়। আমাকে মাদ্রাসার ভর্তি করানোর বড় কারণ হচ্ছে আমি ছোটোবেলা থেকেই একটু শান্ত স্বভাবই ছিলাম এবং আমি ছোটোবেলাতেই নামাজ পড়তাম, মসজিদে যাইতাম, নামাজ পড়তাম এবং এই জন্য আমার বাবা মা তখন আমাকে মাদ্রাসায় ভর্তি করায়। আমার বড় ভাইও পড়াশোনা করতো, কিন্তু বড় ভাইয়ের স্কুলে, কিন্তু আমি পড়াশোনা করি মাদ্রাসায়। এরকম করতে করতে আমি মাদ্রাসায় ক্লাস 9 পর্যন্ত পড়তে পারি এবং ক্লাস 9-এ ওঠার পরে আমাদের জীবনে আমাদের পরিবারে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। অ্যাক্সিডেন্টটা হচ্ছে ঠিক এরকম যে আমার বাবার পেটে টিউমার ধরা পড়ে এবং খুব বড় আকার হয়ে যায়। এই টিউমার অপারেশন করতে হবে। সেই সময় আমাদের পরিবারে তেমন কোনো টাকা পয়সা ছিল না, কারণ আমার বাবা দিন শেষে যা ইনকাম করতো এই সবই আমার ভাই বোনদের পিছনে ব্যয় করতো। আমার বাবার কাছে জমানো ফুটি করেও ছিল না। একটা পর্যায়ে আমার বাবা মানুষের কাছ থেকে ঋণ করে কোনো রকমে অপারেশন করে পেটের টিউমার বের করে এবং অপারেশন সম্পূর্ণ হওয়ার পরে আমার বাবা আর আগের মতো করে পরিশ্রম করতে পারে না এবং একটু পরিশ্রম করলে আমার বাবার পেটে ব্যথা করে, সেলাইতে ব্যথা করে, অনেক সমস্যা দেখা দেয়। ওই সময় পর্যন্ত আমার বড় ভাই কিন্তু ইন্টারমিডিয়েটে পড়তো, মানে এসএসসি পাস করে ইন্টারে পড়ে। ওই অবস্থাতে আমার আব্বা তখন আমার বড় ভাইয়ের বললো কোনো একটা কাজ করার জন্য। পরিবার তো আর চলতেছে না, কোনো একটা কাজ কাম করার জন্য বড় ভাইকে বললো। এরপরে বড় ভাইয়া এদিক সেদিক কাজ খুঁজতেছে, সবেমাত্র এসএসসি পাস করছে, এইরকম একটা মানুষকে কে কাজ দেবে। তারপরে আমার ভাইয়া একটা দোকানের হিসাবরক্ষক হিসাবে কাজ পায়। তো হিসাবরক্ষক হিসাবে কাজ পাওয়ার পরেও ওই টাকা দিয়ে আমাদের সংসার চলে না। আব্বা শেষ পর্যন্ত ভাইয়াকে বলল, তুই ভাঙারির ব্যবসা কর, ভ্যান গাড়ি করে পাড়ায় পাড়ায় হেঁটে হেঁটে ভাঙারির মালামাল আন এবং আনার পরে এগুলো আমি শহরে নিয়ে বিক্রি করব। আমি পরিশ্রম করতে পারি না, তুই পরিশ্রম করে গ্রাম থেকে জিনিসগুলো কালেকশন করে আনবি, এরপরে আমি এগুলো শহরে বিক্রি করব। এই ছাড়া আর কোনো পথ খোলা নাই। আমার এসএসসি পাস শিক্ষিত ভাইয়া তখন সর্বোপরি আমার বাবার কথা শুনে পরিবার চালানোর জন্য ভ্যান গাড়িতে হাত রাখলো
এবং ভ্যানগাড়ি করে গ্রামগঞ্জে ঘুরে ঘুরে ভাঙাড়ির মালামাল জোগাড় করতে থাকে এবং সেই মালামাল আমার বাবার কাছে এনে দিলে পরে আমার বাবা তা বাজারে বিক্রি করে। এই দিয়ে আমাদের পরিবারটা কোনো রকমে চলতেছিল। ক্লাস 8-এর পর থেকে আমিও পড়াশোনার প্রতি অনেকটা ঢিলে পড়ি। আমিও আর আগের মতো পড়াশোনা করি না এবং ক্লাস 9 থেকে যখন আমি ক্লাস 10-এ উঠে মাদ্রাসায়, আমি তখন ফেল করি, 2টা সাবজেক্টে ফেল করি। এবং ফেল করার পরে আমার মাদ্রাসার শিক্ষকরা আমার আব্বাকে ডেকে নিয়ে বলে যে শাফিন আগের মতো পড়াশোনা করে না, ওর প্রতি একটু মনোযোগ দেন। তো আমার আব্বা চিন্তা করলো, একে তো আব্বার অপারেশন টিউমার হয়েছে, এখানে অনেকগুলো টাকা চলে গেছে, অনেক মানুষ আমাদের কাছে টাকা পয়সা পাবে, তারা ঋণের জন্য আমার আব্বাকে ধরতেছে। একইভাবে আমার বড় ভাইয়া এটুকুন পড়াশোনা করেও কোনো চাকরি বাকরি পাইল না। আমার আব্বার ভিতর তখন একটা জিদ ঢুকে গেল যে আসলেই পড়াশোনা করে কোনো লাভ হবে না। এক পর্যায়ে আমার আব্বা তখন আমার ভাইয়ারে চাপ দিল যে একটা কাজ কর, তুই শাফিনরে সাথে করে নিয়ে এই ভ্যানগাড়ির কাজটা কর, শাফিন যদি তোর সাথে গ্রামে গ্রামে যায় তাহলে তোর একটু সুবিধা হবে। এবার ভাইয়া আমাকে চাপ দিল ভাইয়ের সাথে ভ্যানগাড়ি করে আমার গ্রামে গঞ্জে হেঁটে হেঁটে ভাঙাড়ির মাল জোগাড় করার জন্য। কিন্তু আমি তো এই কাজ করব না, যত যাই হোক আমি এই কাজ করব না। আমি ভাইয়াকে সাফ সাফ বলে দিলাম যে না, আমার দ্বারা এই কাজ হবে না, আমি এটা করতে পারবো না। এবার আব্বা আম্মা দুজনেই আমাকে চাপ দিচ্ছে, কেন করতে পারবি না, তোর বাবাই করছে, তোর বড় ভাই করতেছে, তুই করতে পারবি না কেন? ওই যে পরিবারের একটা লাইন শ্রীদেট, এবং এটা থেকে আমার উপরে প্রচণ্ড রকমের চাপ প্রয়োগ করতে থাকে যে আমাকে এটা করতেই হবে। একবার যে আমি তখন বাধ্য হয়ে ভাইয়ের সাথে 2 দিন গেছি। তো ভাঙারি মাল বেচি, আমি দেখতে শুনতে অনেকটা সুন্দর ছিলাম, লম্বা ছিলাম, আমার মুখে খোঁচা খোঁচা দাড়ি ছিল, মানে ওই সময় আমার দাড়ি উঠে যায়, আমি অনেক কম সময় আমার মুখে দাড়ি গজায়। তাই অনেকে আমার দিকে তাকায় হাসতো যে আরে হুজুর মানুষ ভ্যানগাড়ি করে মাল আনছে বেচার জন্য, এটা ওইটা, অনেক ধরনের কথাবার্তা বলতো। তো ভাল লাগতো না। একটা সময় আমি কি বললাম কি, আমাদের এলাকার এক ছেলে আছে, ও হচ্ছে আবার আপনার চিটং শহরে থাকে, কোথায় জানি চাকরি করে, কোন ফ্যাক্টরিতে, ও আবার গ্রামে আসলে ওরা আমি বলি তুই আমার সাথে নিয়ে যাবি, আমি তোর সাথে কাজ করতে চাই, আমার এই গ্রামে ভালো লাগে না। ও আমার বেলা আমার সাথে গেলে 24 ঘন্টা এসির মধ্যে থেকে কাজ করবি, অনেক সুবিধা, যাবি? আমি তখন বললাম তাইলে আমি তোর সাথে চলে যাব। পরে আব্বা আম্মা ভাই বোন কাউরে কোনো কিছু না বলে আমি তখন আমাদের পাড়ার ওই ছেলের সাথে চট্টগ্রাম শহরে চলে যাই। এবং চট্টগ্রাম শহরে চলে যাওয়ার পরে ওর ওখানে বুটিক্সের বিভিন্ন জামার উপরে ডিজাইন করা এক ধরনের কাজ, আমি তখন ওই কাজে যোগদান করি। তা আমি তো আর ওই কাজ করতে পারি না, সবে মাত্র যাই এবং কিভাবে কাজ করতে হয় এটা তখন আমাকে শিখিয়ে দিচ্ছিল যে এইভাবে কাজ করতে হয়। আমি তখন ওদের সাথে কাজ করি। আর ওই সময় আসলে মোবাইলের ব্যবস্থা ছিল না, যার জন্য আব্বা আম্মার সাথে আমার কোনো যোগাযোগ নাই। যদিও পরে আব্বা আম্মা কোনো না কোনোভাবে জানতে পারছে যে আমি শহরে চলে গেছি এরকম এক ছেলের সাথে। পরে আব্বা আম্মা আর আমার খবর নেয়নি, তারা আমার উপরে খুব রেগে গেছে যে কেন আমি চলে আসলাম, কেন আমি তাদেরকে না বলে চলে আসলাম, তারাও রাগ করছে। আমি আর আব্বা আমার সাথে যোগাযোগ করি না, আমি ওই বুটিক্সের কাজে ওখানে করতেছি। 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে এবং এরকম করতে করতে আমি বুটিক্সের কাজটা মোটামুটি প্রায় অনেকটা আমার আয়ত্তে চলে আসে। এরকম করে প্রায় 1.5 বছর ধরে আমি ওখানে কাজ করি। 1.5 বছর পরে আমার বড় ভাইয়ার বিয়ে ঠিক হয়। এরপরে আমার আব্বা আমাকে নেওয়ার জন্য 1.5 বছর পরে এই কারখানায় আসে। তো কারখানায় এসে আমাকে বলো তুই আমার সাথে চল, তোর ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, তোর ভাইয়ের বিয়েতে তুই থাকবি। আমি যেতে চাই নাই। এরপর আব্বু আমাকে নিয়ে গেল। 1.5 বছর পরে বাড়িতে গেছি, সবাই আমাকে দেখার জন্য আসে, মনে হয় যেন আমি বিদেশ থেকে আসছি। সবাই আমার সাথে অনেক সুন্দর করে কথা বলে। যাই হোক, বড় ভাইয়ের বিয়ে হলো, অনেক ধুমধাম করে ভাইয়ের বিয়ে সম্পূর্ণ হলো। এবং ভাইয়ের বিয়ের কাজ শেষ যাওয়ার পরে আমি 4 দিন পরে আবারও চলে আসি আপনার চিটংয়ে। এবং আসার পরে সেই বুটিক্সের কারখানায় কাজ করি এবং পরিবারের সাথে তখন আমি মোবাইল ফোনে কথা বলি। তখন একটা ফোন কিনেছিলাম খুবই কম দামি, এবং ওই সময় মোবাইল ফোনের কিন্তু অনেক ভ্যালু, অনেক দাম। তো ওই ফোনটা সম্ভবত চোরাই কোনো ফোন হবে এবং খুবই কম দামে আমি তখন পাই। ওই মোবাইল ফোনটা দিয়ে আমি তখন আমার পরিবারের সাথে টুকিটাকি কথাবার্তা বলতাম, আব্বা আমার সাথে কথাবার্তা বলতাম। এরকম করেই তখন আমার দিন আর রাতগুলো কাটতেছে। তো যেহেতু সবার সাথে থাকতেছি, এখানে 1.5 বছর ধরে আছি, আলিতে গলিতে অনেকের সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়, সবার সাথে কথাবার্তা বলি। এরকম করতে করতে আমাদের কারখানার একটা ছেলে আছে, ও আসলে একটু খারাপ বলতে ও বিভিন্ন খারাপ মেয়েদের কাছে যায়, অনেক খারাপ মেয়েদের কাছে যায়। এবং একদিন কোন একটা মেয়ের কাছে গিয়ে রাতের বেলা এসে আমাদেরকে বলতেছে যে শাফিন রে, আজকে এমন একটা কারেক্ট মালের কাছে গেলাম, অনেক সুন্দর এবং নতুন, যাইবি নাকি? আমি বললাম যে না রে ভাই, আমি এগুলোতে যাই না, আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই। আরে সবাই আমার বুঝাইতেছে, আরে চল, অনেক সুন্দর মেয়েটা, অনেক সুন্দর, অনেক কম বয়সী, যাবি? এমন করে যখন আমাকে চাপ প্রয়োগ করতে থাকে, একটা পর্যায়ে আমি তখন বললাম যে জীবনে তো কোনোদিন ওইসব জায়গায় যাই নাই, তা ওইসব জায়গাটা কীরকম একটু দেখে হইলেও আসে। এই বলে আমি তখন ওই কারখানায় কাজ করা বন্ধুর সহযোগিতায়, বন্ধুর সাথে আমি তখন ওই মেয়েকে দেখার জন্য ওইখানে গেলাম।
এবং যখন মেয়েকে দেখার জন্য গেলাম, গিয়ে দেখলাম মানে ওইখানে যাওয়ার পরে দেখলাম যে একটা বাসা বাড়ির মধ্যে আমাকে নিয়ে গেল। এটা কোনো আপনার হোটেল না, আবাসিক হোটেল না, ওরকম কিছুই না, জাস্ট একটা বাসা বাড়ির মতো জায়গা, ওইখানে আমাকে নিয়ে গেছে। তো আমি ওখানে গেছি, যাওয়ার পরে ওইখানে একটা ফ্ল্যাটের মধ্যে, মানে ফ্ল্যাট বলতে আপনার বিল্ডিংয়ের ভিতরে নিল, নেওয়ার পরে বললে এই রুমের মধ্যে আছে, তুই যা। তো আমি তখন ওই রুমের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি মেয়েটাকে দেখে খুব অবাক হয়ে গেলাম। একেবারে কম বয়স, আমার কাছে মনে হয় 13-14 বছর হবে, এরকম একদম ছোট। তো এই মেয়েটা দেখার পরে অনেক সুন্দর চেহারা, মানে চেহারা অনেক মায়াবী, অনেক সুন্দর। আমি তখন বললাম যে তুমি এখানে এই কাজ করো। তো আমি তখন মেয়েটার সাথে কিছুই করি নাই, ওখানে বসেছিলাম, অনেকক্ষণ গল্পগুজব করছি, কথাবার্তা বলছি, বলে ওইখান থেকে আমি চলে আসছি। চলে আসার পর আমার বন্ধু তো মনে হয় বুঝছে যে আমি অনেক কিছু করছি, আমার বলে কী রে, কী হইলো? আমি বললাম কিছুই হয় নাই। আমার বলে কেন, কিছু করিস নাই? আমি বললাম আরে না, আমার ভিতর থেকে কোনো ফিলিংসে কাজ করে নাই। আর এই মেয়েটা এত কম বয়স, এত ছোট মেয়ে, আমার ভালোই লাগে নাই রে। এবার বাসার মধ্যে গিয়ে ওর সাথে এটা নিয়ে সবসময় আলোচনা করি যে মেয়েটার সাথে এরকম এরকম হচ্ছে, মেয়েটার কি মা নাই, বাবা নাই, এবং কেন মেয়েটা এরকম করতেছে, বা মেয়েটাকে দিয়ে এত কম বয়সে এই কাজ কেন করাচ্ছে। আমার ওই বন্ধু তখন আমাকে বলে, আরে বোকা, তোর মাথায় তো কোনো কিছুই নেই, মেয়ের মা খুদ মেয়েকে দিয়ে এই কাজ করাচ্ছে। আমি বললাম মানি, মেয়ের মা মেয়েকে দিয়ে এই কাজ করাচ্ছে? বলে হ্যাঁ, মেয়ের মাই তো মেয়েকে দিয়ে এই কাজ করায়। তুই যে বাসায় গেলি ওইটা মেয়েদের বাসায়, মেয়ের মা আর মেয়ে এক বাসায় থাকে এবং তারা এই ধরনের কাজ করায় মেয়েকে দিয়ে। এবং মেয়ের একটা বোন আছে, ওই বোনটা মারা গেছে, মেয়ের বড় ছিল, ওই বড় বোনটা এই ধরনের কাজই করতো। আমি একটু অবাক হয়ে গেলাম, কিরে এটা কী ধরনের কথা? তা আমার এরকম মানে মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো যে কী করে মা তার মেয়েকে দিয়ে এমন কাজ করাতে পারে। এইভাবে বেশ কয়েকদিন কাটার পর আমি আমার বন্ধুরে বললাম, ওর নাম ছিল খলিল। আমি বললাম যে খলিল, আমি মেয়েটারে দেখতে আবার একটু যাব, আমাকে একটু নিয়ে যাবে? ও বলে তুই তো কোনো কিছু করিস না, তোরে নিয়ে লাভ কি? আমি তখন বললাম কিছু করি আর না করি আমি তো টাকা দিয়ে আসি, আমি তো আর মাগনা যাই না, আমি তো টাকা দিয়ে আসি, আমি তো টাকা দিয়ে আসবো, তোর সমস্যা কি? আমাকে বলে তুই যেহেতু যেতে চাস তাহলে চল। আমাকে আবার নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে মেয়েটা রুমে নিয়ে গেল। মেয়ে রুমে গেলাম, যাওয়ার পরে মেয়ে আমারে বলে যে আপনি বারবার কেন আসেন? আপনি ওই দিনও আসছেন, আপনি কিছু করেন নাই, আজকে আবার কেন আসছেন? আপনারা কি টাকায় কামড়ায়? আমি তখন বললাম না রে, আমি তোমার কাছে একটা কথা জানতে আসছি, আমার সাথে একটু কথা বলা যাবে? মেয়ে বলে আপনি কি কথা বলতে আসছেন না কাজ করতে আসছেন? আমি বললাম কথা বলতে আসছি। মেয়ে বলে তাইলে চলে যান, আমি কারোর সাথে কথা বলি না। আমি তখন বললাম দেখো, একটু কথা বলে চলে যাব, আমি তোমার এই খুব বিরক্ত করব না, অল্প একটু কথা বলে চলে যাব। বলে আচ্ছা ঠিক আছে, কী বলবেন বলেন। আমি বললাম তোমার নাম কি? মেয়ে বলে সবাই এরকম করেই জিজ্ঞেস করেন, যাই হোক আমার নাম সুলতানা। আমি বললাম ও আচ্ছা সুলতানা, আমি আমার বন্ধুর খলিলের কাছে শুনলাম তোমার মা নাকি তোমাকে দিয়ে এই ধরনের কাজ করায়, এটা কি সত্যি? এই কথাটা বলার পরে না মেয়েটা তখন মাথাটা নিচের দিকে দিয়ে দিল, মানে আর কোনো কথা বলে না। আমি তখন বললাম কী ব্যাপার, কথা বলো না কেন, কথা বলো, তোমার মা নাকি তোমাকে দিয়ে এই কাজ করায়, এটা কি সত্য? মেয়েটা তখন আমাকে বলে আপনি জানতো, আপনি কেন আসছেন, আপনি আমার জ্বালাইন, আপনি চলে যান। আমি বললাম দেখো আমি চলে যাবো, আমি তোমাকে জ্বালাবো না, তোমাকে বিরক্ত করার জন্য আসি নাই, শুধু জানতে চাই আসলেই কি তোমার মা তোমাকে দিয়ে এই কাজ করায়? মেয়ে আমাকে বলে হ্যাঁ করায়, তা আপনি কী করবেন? আমি বললাম তোমার মা তোমাকে দিয়ে এই কাজ করায়, তুমি কিছু বলো না? মেয়ে আমাকে বলে না কিছু বলি না। আমি বললাম কেন? বলে বললে আমাকে মারে, মায়ের জ্বালা সহ্য করতে পারি না, যার জন্য এই কাজ করি। আমি বললাম তোমার বাবা কোথায়? বলে বাবা নাই, বাবা মরে গেছে। আমি বললাম তো তোমার বাবা মরে যাওয়ার পরে তোমার মা কী করে পারে তোমার সাথে এই ধরনের কাজ করতে? পৃথিবীর কোনো মা কি এরকম হতে পারে, এতটা পাষাণ হতে পারে? মেয়েটা তখন দেখি ঘুমরে ঘুমরে কান্না করতেছে, মানে মাথাটা নিচের দিকে দিয়ে কান্না করতেছে। আমি তখন বলি সুলতানা কান্না করো না, আমার কাছে একটু বলো না, আমার না শুনতে ইচ্ছে করতেছে। মেয়েটা বলে এটা আমার আপন মা না। আমি বললাম তোমার আপন মা না মানে? এটাকে বলে এটা আমার সৎ মা। আমি বললাম তোমার সৎ মা? বলে হ্যাঁ। মেয়েটা আমাকে তখন বলে তার মা মারা যাবার পরে তার বোনের বয়সও কম ছিল, তার বয়সও কম ছিল, ওই সময়তে তার বাবা তখন সেকেন্ড বিয়ে করে, এই মহিলাকে বিয়ে করে, এবং এই মহিলাকে বিয়ে করার বৎসর খানিক পরেই তার বাবা তখন মারা যায়। এবং তার বাবা মারা যাওয়ার পরে তার যে চাচারা ছিল তারা নাকি তার মাকে, মানে সৎ মাকে আর মেয়ে দুটোকে বাড়ি থেকে বের করে দেয় এবং জায়গায় সম্পত্তি সব তারা দখলে নিয়ে যায়। এবং এরপরে নাকি মহিলা তার মেয়ে দুইটাকে নিয়ে শহরে চলে আসে। একটা পর্যায়ে ওই মহিলা নাকি গার্মেন্টসে চাকরি করে, এবং গার্মেন্টসে চাকরি করতে করতে এক পর্যায়ে বড় মেয়েকে, মানে তার বড় বোনকে দিয়ে গার্মেন্টসে কাজ করাতো। সেখানেই গার্মেন্টসে কাজ করার সুবাদে গার্মেন্টসের বিভিন্ন ছেলেদের সাথে তার বড় বোনকে খারাপ কাজ করিয়ে তার মা টাকা ইনকাম করতো। একটা পর্যায়ে তার বড় বোন মারা যায়, এবং বড় বোন মারা যাওয়ার পরে এরপরে তাকে দিয়ে এই ধরনের কাজগুলো করায়। এবং এখন বিভিন্ন বয়সী ছেলেরা, বিভিন্ন লোকেরা আসে এবং তার সাথে এই ধরনের কাজ করে। আমি তখন বললাম এটা তুমি কেমন কথা বলতেছো, তোমার বুঝি কষ্ট হয় না? বলে আমার তো কষ্ট হয়, কিন্তু কষ্ট হলে কী করবো, আমার তো বাবাও নাই মাও নাই,
আমি যাবো কার কাছে? যাকে আমি মা বলে ডাকি আদৌ কি সে আমার মা আপনি বলেন? আমি বললাম, না সুলতানা, তোমার একটা কথা বলবো, তোমার কাছে মোবাইল ফোন আছে? বলে, নাই, আমার কাছে কোনো মোবাইল নেই, আমার কোনো মোবাইল ধরতেও দেয় না, আর আমি মোবাইল ব্যবহার করতে পারি না। আমি বললাম, আচ্ছা আমি যদি মাঝে মাঝে তোমার সাথে আসি তাহলে কি আমি তোমার সাথে কথা বলতে পারবো? মেয়েটা আমাকে বলে, আপনি কি পাগল? এতগুলো টাকা দিয়ে আপনি এই জায়গায় আসেন আমার সাথে কথা বলার জন্য? আপনার কি মাথা খারাপ নাকি? আমি বললাম, আসলেই আমার মাথা খারাপ হয়ে গেছে, তোমার কথাগুলো শুনে, তোমার কষ্টের কথা শুনে আমার বুকটা অনেক ভার হয়ে গেছে, এবং যার জন্য আমি তোমার সাথে আরও একটু কথা বলতে চাই, আমি মাঝে মাঝে আসবো। তো এরকম করে আমি মাঝে মাঝে মেয়েটার কাছে যাইতাম, এবং একটা সময় খলিলকে ছাড়া আমি একাই যাইতাম, এবং শুধু এই মেয়ের কাছেই যাইতাম, এবং যাওয়াতে আইতে দেখতাম অনেক লোক ওই ঘর থেকে বেরোইতে আসে, আমার বাবার বয়সী লোকেরা পর্যন্ত এই ঘরের মধ্যে যাইতো, বেরোইতো। আমি এটার সাথে বসে বসে গল্প করতাম, কথাবার্তা বলতাম। এরকম করতে করতে না মেয়েটার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। আমার ভিতরে এই মেয়েটার জন্য এক ধরনের সিম্প্রীতি, মায়া, ভালোবাসা কাজ করে। এবং সেখান থেকে আমি তখন মেয়েটাকে বললাম যে, আচ্ছা তাহলে কি তুমি আমার সাথে যাবা? একদিন এরকম করেই বলতেছি। মেয়েটা আমাকে বলে, তুমি আমারে কই নিয়ে যাবা? আমি বললাম, কই নিয়ে যাবো এটা ঠিক জানি না, তবে যদি তুমি আমার সাথে যাও আমি তোমাকে একটা ভালো জীবন দিতে পারবো। এই নটটুকের জীবন থেকে আমি তোমাকে বের করব, একটা মুক্ত জীবন আমি তোমাকে দিব। মেয়েটা আমাকে বলে, না আমি আপনার সাথে যাব না। এরকম অনেকেই বলে, কিন্তু নেওয়া পরে ইউজ করে ছেড়ে দেয়। আমি বললাম, আজকে এতদিন তোমার কাছে আসতেছি কেউ, আমি তো তোমাকে ইউজ করি নাই। আসলে ওই ইউজ কথাটা আমার কাছে ভালো লাগে না। আমি আসলে এরকম ছেলেই না, তুমি যেরকম মনে করতেছো আমি সেরকম না। মেয়েটা আমাকে বলে, তাহলে কি কোনো দালাল? আমি বললাম, দালাল? দালাল বলতেছো কেন? মেয়েটা বলে, অবশ্যই দালাল। আপনি দালালি করার জন্য আসছেন না, আমাকে এখান থেকে নিয়ে যাবেন, তারপর অন্য কোথাও বিক্রি করবেন, তাই না? আমি বললাম, সুলতানা, আমাকে নিয়ে না তোমার ধারণাটা খুবই কম, তুমি এরকম চিন্তা ভাবনা করতেছো কেন? আমি এরকম ছেলেই না। মেয়েটা আমাকে বলে, আমি আজকের পর থেকে আমার আম্মাকে বলবো আপনাকে যাতে আমাদের রুমে আসতে না দেয়। এরপরে হলো কি, মেয়ে তার মাকে বলে দিছে, এবং তার মাকে বলে দেওয়ার পরে আমি যখনই ওইখানে যেতাম মেয়ের মা আমাকে আর ওই রুমে ঢুকতে দিত না, আমি টাকা দিলেও দিত না। আমাকে বলে, না তোর এখানে যাইতে দিব না। আমি বললাম, আমি তো টাকা দিব, মানে টাকা নিয়ে যান। বলে, না টাকা দিলেও এখানে যাইতে দিব না, তুই যা। মানে আমাকে একরকম ওখান থেকে বের করে দেয়, মেয়ের ঘরের কাছে আমাকে যেতে দেয় না। একদিন, 2 দিন, 3 দিন করে এরকম সময়গুলো কাটতেছে। আমি প্রায় সময় যাই, এবং যাওয়ার পরে মেয়ের মেয়ে একটা সময় করে কি, এলাকার কিছু পাতি নেতা থাকে না, ওনাদের কাছে বিচার দেয় যে এই ছেলেটা এরকম এরকম এসে বিরক্ত করে আমার মেয়েরে, এই ছেলেটার একটু ধমকাইয়ে দাও। এরপর এলাকার যে পাতি নেতারা আছে ওরা আমারে ধমকায়, আমার গায়ে আমার সাথে খারাপ ব্যবহার করে, এইটা ওইটা করে, মানে অন্যরকম একটা অবস্থা। পরে চিন্তা করলাম যে না, আমি তো আর মেয়েটার কাছে যেতে পারবো না। এবং এবার আমি খলিলকে ধরি যে, খলিল বন্ধু, তোরা আমি একটা চিঠি লিখে দিই, তুই চিঠির উত্তরটা চিঠিটা মেয়েটাকে দিবি, এবং দেওয়ার পরে চিঠির উত্তরটা নিয়ে আসবি। বিনিময়ে মেয়ের সাথে খারাপ কাজ করতে যে টাকাটা লাগে ওই টাকা না আমি তোরে দিব। ও আমার বলে, তুই কি পাগল হয়ে গেলি বেটা? তুই মেয়ের প্রেমে পড়ে গেছিস? এরকম মাগেদের প্রেমে কেউ পড়ে? আমি বললাম, বন্ধু যাই হোক, যেটাই হোক, আমি কিছু বলতে চাই না, তুই একটু যাবি কিনা বল। বল, আচ্ছা ঠিক আছে, তুই যদি এরকম করেই বলতেছিস, আচ্ছা ঠিক আছে আমি যাব। এরপর ওরা আমি ধরে আমি একটা চিঠি লিখলাম, বা ওই দিন চিঠির ভিতরে আমি আমার মনেতে মিশিয়ে যতগুলো কথা আছে সব লিখলাম, এবং হাতের রক্ত দিয়ে আমি একটা খারাপ মেয়ের জন্য চিঠি লিখলাম। এই জীবনে মনে হয় প্রথম কোনো ছেলে নিজের শরীরের রক্ত দিয়ে কোনো একটা খারাপ মেয়ের জন্য চিঠি লেখে। ভাই দুঃখটা এই জায়গায় শেষ পর্যন্ত আমারে বুঝলো না। এরপর আমি ওভাবেই তার জন্য চিঠিটা লিখলাম। লেখার পরে চিঠিটা আমি আমার বন্ধু খলিলকে দিয়ে পরে পাঠাইলাম। পাঠানোর পরে খলিল কী করলো, চিঠির উত্তর নিয়ে আসছে, এবং আইসা আমারে বলে, নে মেয়ে তোর উত্তর দিছে, চিঠির উত্তর। পরে আমি চিঠিটা পড়লাম, মানে উত্তরটা পড়লাম এরকম, মেয়ে আমারে বলতেছে, দেখেন আপনি যদি বেশি এরকম করেন আপনাকে আমার আম্মার লোক দিয়ে মেরে ফেলবে। আপনাকে মেরে ফেলার জন্য অলরেডি কয়েকজন নেতার সাথে কথা বলা হয়েছে। আপনার আমাকে বিরক্ত করেন না, আমার আম্মা কিন্তু আপনাকে মেরে ফেলবে। এরকমভাবেও আমাকে ধমকাধমকি করতেছে। পরে আমি খলিলের কাছে আবার চিঠি লিখে পাঠাই। এবার আমি মেয়েকে বলি, দেখো তুমি যদি এইবারে আমার কথায় রাজি না হও বা আমার কথা না শোনো, তাহলে কিন্তু আমি তোমার আম্মার সামনে যাব। তোমার আম্মা আমাকে মেরে ফেলুক, যাই করুক, যেটাই করুক, আমি এলাকার লোকজন দিয়ে ধরে তোমাকে এখান থেকে বের করে আমি আনবো। আমি এলাকার লোকজনের কাছে যাব, এবং প্রয়োজন আমি প্রশাসনের আশ্রয় নেব, আমি পুলিশের আশ্রয় নিব। আমি মরে যাব, তারপর আমি তোমাকে এই কারখানা থেকে মুক্ত করব, কারণ আমি তোমাকে ভালোবাসি। এই চিঠিটা দেওয়ার পরে মেয়েরা তখন চিঠির উত্তরে লিখলো যে, এরকমটা করেন না, আচ্ছা ঠিক আছে আপনি আমার কাছে কী চান। আমি আবারও চিঠি লিখলাম, এই যে খলিল যতবার যাচ্ছে আমি কিন্তু খলিলকে টাকা দিচ্ছি, মেয়ের সাথে খারাপ কাজ করার জন্য টাকা দিচ্ছি,
এবং ওই টাকা নিয়েই কিন্তু খলিল যাচ্ছে, মেয়েকে টাকা দিচ্ছে এবং এগুলো করছে। আমি জানি অনেকে এগুলো শুনলে মানে আমার গল্প আমি যাদের কাছেই বলি সবাই আমারে বলে তুই পাগল। আসলেই ভাই আমি পাগল ছিলাম, ভালোবাসে এতটাই অন্ধ হয়ে গেলাম যে কোনটা ভালো কোনটা মন্দ সেটাই বুঝতে পারিনি। আমি দেহের পাগল ছিলাম না, আমি মনের পাগল ছিলাম। কারণ এই মেয়ের দেহ তো খলিল যখনই আমার কাছ থেকে টাকা নিয়ে যেত তখনই ভোগ করতো। আমি তো জানতাম খলিল এটা করে আসতেছে, এরপরেও আমি এই মেয়ের দেহের প্রতি এক বিন্দু পরিমাণের আকৃষ্ট হই নাই। আমার মেয়েটাকে দেখে ভালো লাগছে, তার ওই নিষ্পাপ চেহারা, মায়াবী চেহারা আমাকে পাগল করে তুলছে। আমি এই মেয়েটাকে একটা মুক্ত ভালো জীবন দেওয়ার জন্যই চেষ্টা করতেছিলাম। এবং এরপর যেটা হলো যে আমি এরকম করে আবারও চিঠি লিখি এবং লেখার পরে মেয়েটা একটা পর্যায়ে আমার ওই চিঠিতে একটু নরম হয়। এরপর আমি খলিলকে দিয়ে মেয়ের জন্য একটা মোবাইল ফোন পাঠাই, একটা মোবাইল ফোন কিনে পাঠাই এবং খলিল তখন ওই কাজ করতে গিয়ে মেয়েকে ফোনটা দিয়ে আসে, মোবাইলটা দিয়ে আসে। এবার আমি মাঝে মাঝে রাতের বেলা মেয়ের সাথে কথা বলতাম যে দেখো সুলতানা, এটা তো কোনো জীবন হতে পারে না। ও আমাকে বলে তুমি আমাকে কোথায় নিয়ে যাবা, তোমারও বয়স অনেক কম, ছোট মানুষ, আমাকে নিয়ে কই যাবা? আমি বললাম যে আমি তোমাকে নিয়ে আমার বাড়িতে যাব, ডিরেক্টলি আমার বাড়িতে যাব এবং আমার বাড়িতে গিয়ে আমি তোমারে রাখবো। মেয়েটা আমাকে বলতেছে যে না, এটা হতে পারে না, এটা কীভাবে সম্ভব? তুমি আমাকে বাড়িতে নিয়ে যাবা, আমি একটা খারাপ মেয়ে, তোমার পরিবার কি মেনে নিবে? আমি বললাম আমার পরিবার মানবে না কেন? আমার পরিবার তো আর তোমাকে চিনে না, তুমি খারাপ না ভালো এসব বলার কিছুই নেই, তুমি আমার সাথে চলো। এই 1 দিন 2 দিন 3 দিন করতে করতে রিকোয়েস্ট করতে করতে যাই হোক একটা পর্যায়ে মেয়েটা রাজি হলো আমার সাথে পালিয়ে যাওয়ার জন্য। এখন আমার সাথে যে পালিয়ে যাবে ওইরকম একটা পথ তারা আমার বের করে দিতে হবে। যাই হোক অনেক সহযোগিতার মাধ্যমে আমার বন্ধু খলিলকে দিয়ে আমি একদিন রাত 2টা বাজে তারা বাসা থেকে বের করতে সক্ষম হই। রাত 2টা বাজে তারা বাসা থেকে বের করে আমি আমার যে মেসে থাকতাম ওই মেসে নিয়ে আসি। মেসের সব পোলাপান এটা দেখে, আমাদের গ্রামের যে 2-1টা ছেলে কাজ করতো তারাও দেখে এবং এই ঘটনাটা তারাও জানে। এরপর আমি তখন এই মেয়েটাকে নিয়ে তখন সেখান থেকে সকালবেলা ভোরে সূর্য ওঠার আগেই বাড়ির পথে রওনা দিই এবং দিনের প্রায় আপনার 11টা থেকে 11:30টার মধ্যে আমি তখন আমার নানার বাড়িতে গিয়ে পৌঁছাই। ডিরেক্টলি বাড়িতে আসতে সাহস পাচ্ছিলাম না, আব্বা হয়তো রেগে যেতে পারে বা বড় ভাই আমরা মারতে পারে। নানু বাড়িতে গেলাম এবং নানু বাড়িতে গিয়ে নানুর হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছি যে নানু, এই মেয়েটাকে আমি ভালোবাসি এবং ভালোবেসে তার আমি চিরং থেকে নিয়ে আসছি, আমি তারে বিয়ে করব। আমার নানু আমারে বলে মেয়ের বাবা মা কই? আমি বললাম মেয়ের মাও নয় বাবাও নয়, মেয়ে এতিম, বাপ্পা মারা গেছে, অন্য একটা বাসায় থাকতো, ওইখান থেকে আমি নিয়ে আসছি। আমার নানু বলে এটা কেমনে সম্ভব? এরপর আমার নানু আমার মায়ের খবর দেয়। আম্মা তো মেয়ে দেখে আমার মন ভরে যায়, মেয়ে দেখতে কিন্তু সুন্দর আছে। আমার আম্মা তখন রাজি হয়, আব্বা আসে এবং আব্বা আসার পরে রাতের বেলায় নানু বাড়িতে আমার বিয়ে হয়। নানু বাড়িতে এই সুলতানার সাথে আমার বিবাহ সম্পন্ন হয় এবং সুলতানার সাথে বিয়ে শেষ হওয়ার পর আমি তখন সুলতানাকে নিয়ে পরের দিন দুপুরে আমার বাড়িতে যেয়ে উঠি। তো এলাকার লোকজন আমার আব্বাকে বলে, আমার আব্বা বলে পরে অনুষ্ঠান করবো, সমস্যা নাই। এইভাবে আমি তখন সুলতানাকে নিয়ে ওইখানে পড়ে আছি। সুলতানার কাছে তো কোনো মোবাইল ফোন নাই, কোনো কিছুই নেই এবং 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। আর এদিক দিয়ে আমি আপনার চিটংয়ে ফোন করতেছি এবং ফোন করে একটা সময় জানতে পারলাম খলিলরে ধরে নিয়ে গেছে এলাকার পোলাপাইনে। এলাকার যে পাতি নেতারা থাকে না, এরা খলিলকে ধরে নিয়ে গেছে এবং খলিলকে ধরে নিয়ে গিয়ে অকথ্য ভাষায় খলিলকে মারামারি করতেছে, মারতেছে এবং এই যে ম্যাচ ছিল ম্যাচ ভেঙে দিল। পোলাপাইন যে এখানে কাজ করতো সবগুলোর পিটায় বের করে দিল, খুব খারাপ অবস্থা তৈরি করে ফেললো এবং শুধু আমার জন্য অনেকগুলো পরিবারের রুটি রোজগার বন্ধ হয়ে গেল, অনেকগুলো পরিবার এক কথায় রাস্তায় বসে গেল। যাই হোক এমন করেই তখন সময়টা কাটতেছে, আমি তখন ভালোভাবেই আছি এবং খুব ভালো করেই তখন দিন আর রাতগুলো কাটাচ্ছিলাম এবং ওর সাথে আসি। এরকম করতে করতে প্রায় আপনার 20 দিনের মাথায় একদিন হঠাৎ করে সকালবেলা মেয়ের মা তখন আমাদের বাড়িতে সকালবেলা ভোরে আমাদের বাড়িতে এবং আইসা আমারে নাম ধরে ডাকতেছে। মেয়ের মার সাথে এলাকার চট্টগ্রাম শহরেরই কিছু পোলাপাইন আছে এবং 2-1টা বয়স্ক লোক আছে। আসার পরে আমার গালাগালি করতেছে। গালাগালির একটা পর্যায়ে আমার বড় ভাই তখন বের হয়। বড় ভাই বের হওয়ার পরে বলতেছেন যে আপনি গালাগালি করতেছেন, আপনি কে? বলে আমি সুলতানার মা। মহিলা বলে আমি সুলতানার মা। তো আমার বড় ভাই বলতেছে তো সুলতানার মা হইলে আপনি এরকম গালাগালি করতেছেন কেন? বলে তোর ভাইয়েরে বের করে আন। তোর ভাইয়ের নাম কি শাফিন? বলে হ্যাঁ, ওরে বের করে আন। ওই আমার মেয়ের নিয়ে পালাইয়া চলে আসছে, আমি ওরে এই করবো সেই করবো। আমার মেয়ের এখনও বিয়ের বয়স হয় নাই, আমার মেয়ের এখনও প্রাপ্ত বয়স হয় নাই এবং প্রাপ্ত বয়স হওয়ার আগে আমার মেয়েকে দিয়ে এই কাজ করাইছে, আমি ওরে এই করবো সেই করবো, খুবই ধমকাধমকি করতেছে। একটা পর্যায়ে আমি তখন বললাম আমি বেরোতে চাইছি, আমার আব্বা তখন আমার বেরোতে দেয় নাই। আমার বড় ভাই আর আমার আব্বা বলতেছে আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান, আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান, আপনি এই বাড়ির মধ্যে থাকবেন না এবং আমার ভাই বিয়ে করে আনছে এবং আপনি চলে যান। মহিলা করলো কি তখন এখান থেকে বের হয়ে চেয়ারম্যানের বাড়িতে গেল।
রাত্রেবেলায় চেয়ারম্যানের বাড়িতে গেল, চেয়ারম্যানের বাড়িতে গিয়ে এবং রাত যাপন তারা চিটং শহর থেকে কে ফোন করছে চেয়ারম্যানকে জানি না, সম্ভবত কোনো নেতা খেতা বা এমপিকেও ফোন করতে পারে, কারণ ওই মহিলার অনেক বড় বড় লোকদের সাথে হাত আছে মায়ের, সুলতানার মায়ের। এবার করলো কি, ওইখান থেকে কে ফোন করছে, করার পরে চেয়ারম্যান তখন রাতেরবেলা ওদেরকে চেয়ারম্যান বাড়িতে থাকতে দিল। রাত্র 11টার দিকে চেয়ারম্যান তখন আমাদের বাড়িতে আসে, এসে বলে আগামী দিন সকাল 9টা বাজে দরবার, আমাদের উঠানে মেয়ের মা আসবে এবং মেয়েকে যাতে আমি হাজির করি। তো এই কথা বলার পরে আমার পরিবারের মাথায় তো তখন টেনশন ঢুকে গেল যে এখন আল্লাহ জানে কি হয়, পরের দিন দরবারে কি রায় হয় না হয়। আমি তখন ওরে বলতেছি, সুলতানারে বলতেছি, সুলতানা আগামী দিন তো দরবার, এখন তুমি যদি শক্ত করে কথা না বলো, তোমার মায়ের এগেনস্টে গিয়া, তোমার মায়ের বিপক্ষে গিয়া তুমি যদি স্ট্রংলি শক্ত করে কথা না বলো, তাহলে কিন্তু সুলতান আমি বিপদে পড়ে যাব। তোমার কাছে আমি রিকোয়েস্ট করে বলতেছি, তুমি একটু শক্ত হয়ে তোমার আমার সাপোর্ট নিয়ে তোমাকে তোমার মায়ের সাথে ফাইট করতে হবে, মানে খারাপ ভাষায়ও কথা বলতে হবে। আমাকে বলে হ্যাঁ, যা করতে হয়, যেটা করতে আমি করব, কারণ আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে ভালোবেসেই বিয়ে করছি, সুতরাং আমি আমার আম্মার সাথে শক্ত গলায় কথা বলবো। পরের দিন 10টা হলো এবং 10টা হওয়ার পরে গ্রামের লোকজন সবাই মোটামুটি আসছে আমাদের উঠানে, এবং মেয়ের মাও আসছে এবং তার সাথে যে লোকজন আছে তারাও আসছে। আসার পরে তখন মেয়ের মাকে জিজ্ঞেস করা হলো যে কী হয়েছে, আপনি খুলে বলেন। তখন তিনি বলতেছে, আমার মেয়ের আমি স্কুলে পড়াই, আমার মেয়ে বয়স অনেক কম, ছোট, এবং ছোট থাকার কারণে এই মেয়ের পাম্পট্টি দিয়ে এই ছেলে ভাগায় নিয়ে আসছে। আমি এই বিয়ে মানি না, আমি আইনের দ্বারস্থ হবো, আমি পুলিশের কাছে যাবো, আমার মেয়ের বিয়ের বয়স হয়নি, আপনারা বিচার করে আমার মেয়েকে আমার হাতে তুলে দেন। পরে মেয়েরই জিজ্ঞেস করলো যে সুলতানা তোমার কিছু বলার আছে কি না। সুলতানা তখন দাঁড়ায় উঠে বলতেছে যে আপনারা যার কথা এতক্ষণ শুনলেন, যিনি আমাকে এত আদর করে ভালোবাসা দিয়ে কথা বলল, সে আমাকে 12 বছর বয়স থেকে আপনার 40 বছরের বৃদ্ধদের কাছে পাঠাইতো এবং আমাকে দিয়ে বিভিন্ন ধরনের খারাপ লোকদের সাথে কাজ করাইতো। আমার মায়ের পিছনে যে লোকগুলো দাঁড়িয়ে আছে, এই প্রত্যেকটা লোকেই আমার সাথে খারাপ কাজ করছে। যদি বিশ্বাস না করেন, আপনারা আমার মায়ের পিছনে যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওনাদেরকে জিজ্ঞেস করেন, এরা প্রত্যেকে আমার সাথে একবার নয়, দুইবার নয়, শতবার খারাপ কাজে লিপ্ত হয়েছে। এবং আমি আমার জীবনটা পুরো আমার মায়ের জন্য, আমার মা আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে। যে পাড়ায় আমি থাকতাম, সেই পাড়ায় বেশ্যা হিসাবে আমি সবার কাছে পরিচিতি পাই। আমার মা আমাকে একজন প্রস্টিটিউট বানায়া দেয় এবং আমার মা আমার জীবনের সাথে কি করেছে। আমি যখন কাজ করতে রাজি হই না, খারাপ কাজ করতে রাজি হই না, আমার পিঠের মধ্যে আমার আম্মা গরম লোহার শেক পর্যন্ত দিয়েছে। দেখেন, এইরকম করে সুলতানা যখন তার কাপড় উঠিয়ে লোকজনকে দেখাচ্ছিল, সবার চোখে তখন জল এসে গেল। সবাই সুলতানার মাকে ওখানে মারতে শুরু করলো এবং মেয়েরে বলল, যান আপনি থানা থেকে পুলিশ নিয়ে আসেন, আপনি কি করতে পারবেন না করতে পারবেন এইটা আমরা দেখব, আপনি বের হন। এমনভাবে সুলতানার মা আর সুলতানার ওই সুলতানার মায়ের ওই সাঙ্গ পাঙ্গকে মেরে আমাদের বাড়ির উঠান থেকে তখন গ্রামবাসী তাড়িয়ে দিল। আমি তখন সুলতানাকে নিয়ে আমাদের গ্রামে থাকতে শুরু করি। আলহামদুলিল্লাহ, আমাদের গ্রামের সবগুলো মানুষই তখন আমাকে আদর যত্ন করতে শুরু করে এবং আমার কথা শুনতে শুরু করে। সুলতানার সাথেও আমার তখন দিনকালগুলো খুব ভালো হয়ে যাচ্ছিল, কিন্তু এরপরও গ্রামের 1-2 জনে বিষয়টা নিয়ে কানাকানি করে এবং এরকম করতে করতে একটা পর্যায়ে সুলতানা তখন প্রেগনেন্ট হয়। ওর পেটে তখন বাচ্চা আসে। ওর পেটে যখন বাচ্চা আসে, ওর মা তখন করে কি, ওর মা একদিন আসে, ওর পেটে বাবু হয়েছে, কীভাবে খবর পায় নাকি জানি না, উনি একদিন আসে, একাই আসে এবং একাই আসার পরে কিছুদিন পরে আর কি, পেটে বাবু খাওয়ার খবর পর কিছুদিন পরে আসার পরে আইসা আমার আম্মার সাথে কথা বলতেছে পাকঘরে দাঁড়ায়। আমি যখন ওর মায়েরে দেখলাম, আমি তখন আমার আম্মারে বললাম, আম্মা এই মহিলা এখানে কেন আসছে, আমি কি গ্রামের লোকজনকে ডাকবো মহিলাকে ঘাট ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য? আমার মা তখন বলে, থাক, খারাপ ব্যবহার করিস না, উনি যখন আসছে ওনার সাথে আমি একটু কথা বলি। আমার মা তখন ওনার সাথে কথা বলে, আমি তখন দাঁড়িয়ে আছি। আমার মা বলে, শোন, উনি না ওনার অতীতের জন্য উনি অনেক লজ্জিত, উনি অনেক অপমানিত হয়েছে, অনেক কষ্ট পাইছে এবং তার মেয়েকে দিয়ে তার এই ধরনের কাজ করানো তার ঠিক হয় নাই এবং এটার জন্য সে ভীষণভাবে অনুতপ্ত। এখন সে বলতে চাচ্ছে যে সে অপরাধ করছে, সে অপরাধের শাস্তি সে পাইছে, এখন সে তার মেয়ের কাছে মাঝে মাঝে আসতে চায়। আমি তখন আমার মায়েরে বললাম, মা তুমি কি পাগল হইছো? এই মহিলা যদি একবার সুলতানার কাছে আসতে পারে তাহলেই সে তো সুলতানাকে নিয়ে চলে যাবে এবং সে সুলতানাকে নিয়ে আবারও খারাপ কাজ করাবে। এই মহিলাকে আপনি আমার বাড়ির ত্রিসীমানা আসতে দিয়েন না, এই মহিলাকে আমাদের বাড়ির মধ্যেই ঢুকতে দিয়েন না। আমি তখন আমার মাকে কড়া ভাষায় বলে দিই মহিলা যাতে আমার বাড়ির মধ্যে না আসে।
এরপরে যেটা হইলো যে উনি মাঝে মাঝে আসতো, 2 দিন 3 দিন পরে আসতো। আমি এলাকার লোকজন পর্যন্ত তারা লাগাই দেই, এলাকার ছেলেপেলেরা ওনাকে পিটায়, ধাক্কায় ঘর থেকে বের করে দেয়, খারাপ ব্যবহার করে। কিন্তু এরপরেও উনি ঘরের সামনে এসে সুলতানা, ও সুলতানা, মাগো এমন করে করে সুলতানাকে ডাকে। একটা পর্যায়ে সুলতানা অনেকটা দুর্বল হয়ে যায়। আমি সুলতানাকে বলি যে তোমার আসলে অতটা দুর্বল হয়ে যাওয়া ঠিক না, কারণ তোমার যে মা ইনি কিন্তু খারাপ ভালো কোনো মানুষ না। ইনার মাথার মধ্যে যত খারাপই বুদ্ধি আছে সবই আছে। ইনি তোমাকে শুধু এখান থেকে নিয়ে যাওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করতেছে, এবং একটা পর্যায়ে তোমাকে এখান থেকে নিয়ে চলে যাবে। তুমি ওনার কথাকে বিশ্বাস করো না। সুলতানা তখন আমাকে বলতেছে, যাই হোক সৎমা হলেও তো সে আমার মা, মানুষ মাত্রই ভুল। আমার মা হয়তো আমাকে দিয়ে একটা সময় খারাপ কাজ করাইছে, এইটা আমি অস্বীকার করি না। কিন্তু যাই হোক, আমার মা যেহেতু আজকে এতগুলো দিন আমার বাড়িতে আসতেছে, তুমি অন্তত আমার সন্তানের দিকে তাকাইয়া হইলেও আমার মাকে আমার বাড়িতে আসতে দাও। আমি বললাম, দেখো সুলতানা, ঠিক আছে আমি মানলাম উনি সকাল থেকে বিকেল পর্যন্ত থাকতে পারবে, রাতে উনি আমার বাড়িতে থাকতে পারবে না, রাতে ওনাকে চলে যেতে হবে। ওই সুলতানা তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে বলবো নি রাত পর্যন্ত থেকে তারপর চলে যাবে। এই মহিলা তখন আমার পরিবারে ঢুকে গেল। সকালবেলা আসতো, মেয়েকে নিয়ে ওলালে ধরলে করতো, মেয়েরে গোসল টোসল করাইতো, খাওয়া দাওয়া করাইতো সুলতানারে, এবং সন্ধ্যার আগে উনি চলে যেত। এবং এরপরের দিন আইসা তারপরের দিন আবার আসতো। এইরকম করে যে একটা মানুষ চট্টগ্রাম শহরে যায়, শহর থেকে আবার আসে, এইভাবে জার্নিং করে। একটাবার যে আমার মা বলে যে, শাফিন রে, আমার কাছে মনে হয় মহিলাটা ভালো হয়ে গেছে, সুলতানার মা মনে হয় ভালো হয়ে গেছে, একটা কাজ কর, সুলতানার মায়েরে আমগো বাড়িতে রাইখা দে, উনি খারাপ কিছু করবে না। আমি বললাম, তোমরা বিশ্বাস করতে পারো, কিন্তু এই মহিলাকে আমার বিশ্বাস করতে ভীষণ কষ্ট হচ্ছে মা, কারণ এই মহিলার স্বভাব চরিত্র আচরণ আমাকে অনেক কিছুই সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। আমার মা বলে, তুই মন খারাপ করিস না, তুই আমাদের দিকে তাকায় হইলেও আপাতত উনি যাতে থাকে এই একটা ব্যবস্থা কর। পরে মা যেহেতু আমাকে জড়াই ধরে বলতেছে, বাবাও বলতেছে, একটাবার যে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, যেটা তার এরকম করে বলে, এই মহিলা তাহলে থাকুক আমাদের পরিবারে। এরপরে সুলতানার মাকে আমি আমাদের পরিবারে রাখতে শুরু করি। আমি আসলে যেমনটা চিন্তা করেছিলাম যে উনি সম্ভবত খুব খারাপ, সুলতানাকে আমাদের পরিবার থেকে নিয়ে যাবে বা সুলতানার সাথে খারাপ কিছু করবে, এটা আমি মনে করছিলাম। কিন্তু এরপরে দেখলাম যে না, উনি আসলে অনেকটাই ভালো হয়ে গেছে, সুলতানার সাথে অনেকটা ভালো ব্যবহার করতেছে। এরই মাঝে আমার একটা মেয়ে বাচ্চা হয়, সারাক্ষণ আমার মেয়েটারে নিয়ে আলোলে দোললে এইখানে ওইখানে, আমার মেয়েটারে নিয়ে উনি খুব আদর যত্ন করে, আমার মেয়েটাকে অনেক ভালোবাসে। এবং দেখে মনে হয় যে এই মানুষটা একদম ভালো হয়ে গেছে, তার অতীত সম্পূর্ণভাবে পাল্টে গেছে। তার যে খারাপ একটা মানুষ ছিলেন, খারাপ একটা চরিত্রের মানুষ তিনি ছিলেন, ওই মানুষটাকে তিনি হত্যা করে একটা ভালো মানুষে চলে আসে। আমাদের সাথে মিষ্টি করে কথা বলে, সুন্দর করে কথা বলে আমার মায়ের সাথে এবং সবার সাথে তার খুবই মধুর একটা ভালো সম্পর্ক তখন শুরু হয়ে গেল। আমি তখন করতাম কি, এলাকাতে সামান্য কৃষি কাজ করতাম, এইটা ওইটা করতাম। এরকম করতে করতে তিনি তখন আমার আম্মার সাথে রান্নাবান্না করতো, ঘর দুয়ার পরিষ্কার করতো, আমাদের পরিবারের একজন মানুষের মতো আমার ছোটো বোনদের সাথে এত ভালো ব্যবহার করতো যা বলার মতো না। এবং আমার ছোটো বোনেরাও বলে যে সুলতানা ভাবির মা অনেক ভালো। এরকম করতে করতে একদিন উনি আমাকে রাতেরবেলা, আমরা সবাই খাবার খাচ্ছিলাম, খেতে খেতে আমাকে বলে যে, শাফিন, তুমি এখন কি করবা? এই যে বৈশা আসো, এভাবে বৈশা থাকলে অথবা তুমি যে টুকিটাকে কাজ করো তা দিয়ে তো সংসার চলবে না। তোমার একটা মেয়ে হয়েছে, মেয়েটা বড় হইতেছে, এরপরে তোমার বউয়ের ঘরে আরও সন্তানাদি আসবে, এরপরে ভবিষ্যতে চলবা কিভাবে, খাবা কিভাবে? এইভাবে কৃষিকাজ করে এটা ওইটা করে তার ভবিষ্যৎ চলবে না। একটা কাজ করো, কিছু একটা করার জন্য চেষ্টা করো। আমি তখন বললাম যে কিছু একটা করবো, যে আমার কাছে কি টাকা পয়সা আছে? কিছু একটা করতে হলে তো টাকা পয়সার দরকার, টাকা পয়সা ছাড়া তো কিছু একটা করা যাবে না। মহিলা তখন আমারে বলে যে ঠিক আছে, আমি কিছু টাকা পয়সা দিব, ওই টাকা পয়সাটা দিয়ে দেখো কোনো একটা ব্যবসা বাণিজ্য বা কোনো কিছু করা যায় কিনা। আমি তখন বললাম যে ব্যবসা বাণিজ্য কোনো কিছু কি করব, ওরকম কিছুই তো আমি বুঝি না। পরে তিনি একদিন আমার মাকে বললো যে আমার কাছে 3 লাখ টাকা আছে, আমি 3 লাখ টাকা দিব শাফিন রে, দেখেন ওই 3 লাখ টাকা দিয়ে শাফিন রে কোনো একটা লাইন ধরাই দেওয়া যায় কিনা। তো আমার আম্মা আব্বা তখন আমার নিয়ে বসলো যে সুলতানার আম্মা তো 3 লাখ টাকা দিতে চায়, এখন এই টাকা দিয়ে কোনো কিছু করা যাবে কিনা। পরে আমার আব্বা আমার আম্মারে বলতেছে, একটা কাজ করো, শাফিনটা আমরা বিদেশে পাঠিয়ে দিই, ওর বড় ভাই যেহেতু দেশে টুকিটাকি ব্যবসা বাণিজ্য করে চলতেছে, ওরে আমরা বিদেশে পাঠিয়ে দিই, ও বিদেশ গিয়ে পর ওর বড় বাইরে নিয়ে যাবে, আমাদের পরিবারটা উঠে যাবে, ওরে বিদেশে পাঠিয়ে দিই। তো আমি তখন যেতে রাজি হই না, একরকম যাব না, আমার ভালো লাগে না। এরপর আমার আব্বা আম্মা আমারে ধরলো, তুই যা। আর আমার শাশুড়ি বলে, তোমার ইচ্ছা, তুমি চাইলেই যেতে পারো। এবং এরপরে আব্বা আম্মা বলে, তুই যদি যেতে পারিস এরপর তোর বড় ভাইকে নিয়ে যাবি, 2 ভাই বিদেশ করলে ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবি, আমাদের পরিবারে আর কোনো অভাব থাকবে না, আমরা যে অভাবে দিন যাপন করতাম সে অভাব থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তো
তাই আব্বা আম্মার মুখের দিকে তাকিয়ে, মেয়েটার মুখের দিকে তাকিয়ে, ভবিষ্যতের কথা চিন্তা করে একবার যে আমি তখন আমার আব্বা আম্মার কথা রাজি হয়ে গেলাম। তো ওই সময় ছিল 3 লাখ টাকা। 3 লাখ টাকা দিয়ে আসলে ভালো কোনো দেশে যাওয়া যায় না, ভালো কোনো দেশের ভিসা পাওয়া যায় না। সে সময় আমার আব্বা তখন আমাদের পার্শ্ববর্তী গ্রামের এক লোক থাকে ওমানে। আমার আব্বা তখন ওই লোকটার সাথে কথাবার্তা বললো যে ওই লোকটা তখন বললো 3 লাখ টাকার ভিতরে উনি ওমান নিতে পারবে। তো আমার আব্বা আম্মা তখন আমার পাসপোর্ট করাইলো। পাসপোর্ট করানোর পরে ওই লোকটার কাছে আমার ভিসার জন্য জমা দিল। এতে আমার শাশুড়ি কিন্তু আমাদের সাথেই আছে, আমাদের সাথে উঠা বসা করে, আমাদের সাথে খাওয়া দাওয়া করে এবং সর্বোপরি না আমাদের সাথে, আমাদের ছাড়া কোনো কিছুই বুঝে না। আমরাও ওনার সাথে অনেক মধুর সম্পর্ক, ভালো সম্পর্ক, একইভাবে উনিও আমাদের সাথে অনেক মধুর ভালো সম্পর্ক। অ্যান্ড এরকম করতে করতে উনি তখন 3 লাখ টাকা ম্যানেজ করে আমার আব্বার হাতে দিল। আমার আব্বা তখন আমার ভিসা প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই 3 লাখ টাকা আমাদের পাশের গ্রামের এক লোকের হাতে দিল। আলহামদুলিল্লাহ আমার সব কিছু ঠিকঠাক হলো। আমার মেয়েটা তখন মায়ের বুকের দুধ খাচ্ছে। ওই সময়তে আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে আমি চলে যাব, এবং আমি তখন ওমানে চলে যাই। এবং ওমানে চলে যাওয়ার পরে আমার দিনকালগুলো ভালোই কাটতেছে এবং সময়গুলো অনেকটা ভালো কাটতেছে, আমি ভালো অবস্থানের মধ্যেই আছি। এদিকে সুলতানা মা আমাদের বাড়িতে আসতো যাইতো, আমাদের সাথে ভালো মানে আমাদের বাড়িতেই থাকতো। আমি প্রায় 1.5 বছর পরে ছুটি পাই। আমাদের ওই কোম্পানি থেকে প্রতি বছরে ছুটি দেয়, ওই বাৎসরিক ছুটি 1.5 বছর আমি তখন ছুটি পাই। আমি তখন বাংলাদেশে আসি। তো বাংলাদেশে আসার পরে মাত্র 15 দিন থাকে আমার ওয়াইফের সাথে। আমার মেয়েটা তখন মানে মায়ের বুকের দুধ ছাড়া হয়ে যায়। মেয়েটারা আদর করে ভালোবাসে, আমার শাশুড়ি আমাদের সাথেই আছে, সব কিছু মোটামুটি ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নাই। 15 দিন দেশে থাকি। 15 দিন পরে আমি আবারও পুনরায় ওমানে চলে যাই। এবার ওমানে যাওয়ার পরে আমার বউ জানি আমার সাথে একটু কেমন কেমন করে কথা বলে, মানে মনে হয় যেন ওর বুকের ভিতরে অনেকটা কষ্ট জমা এবং কেমন জানি একটু অন্যরকম অবস্থা। আমি তখন বলি কী হয়েছে, তোমার মা কি তোমার কিছু বলে? তুমি কি তোমার মায়ের কথায় কোনো কষ্ট পাচ্ছ? তোমার মা কিছু বলে? ও বলে না, আমার আম্মু তো কিছুই বলে না, সবই ঠিক আছে, তুমি টেনশন করো না। আমি বললাম না, আমার কাছে কেন জানি অনেক কিছু পরিবর্তন মনে হচ্ছে। তুমি যখন আগে আমার সাথে কথা বলতে তখন তোমার একটা টোন ছিল, বাট এখন কেমন জানি তুমি আমার সাথে একটু অন্যরকম হয়ে কথা বলো, আগের মতো কথা বলো না, এবং তোমার কথার মাঝে আমি কেমন জানি একটু মানে অন্যরকম কিছু পাচ্ছি। ও আমাকে বলে আরে না, এরকম কিছুই না, সব কিছু ঠিক আছে, এইটা তোমার মনের ভুল, আমি ঠিক আছে, এই নিয়ে তুমি চিন্তা করো না। আমি বললাম না সুলতানা, তুমি আসলে ঠিক নাই, কিছু না কিছু একটা হয়েছে তোমার, কী হয়েছে আমারে বলো। ও বলে না। মায়ের জিজ্ঞেস করি যে মা, সুলতানার মা কি ওরে কোনো কিছু বলে এবং সুলতানার মায়ের সাথে কি এরকম কোনো কিছু হচ্ছে? আমার মা বলে না, সুলতানার মা তো ভালোই, আমাদের সাথে আছে, আমাদের সাথে থাকতেছে, ঘুরতেছে, ফিরতেছে, খাইতেছে, সবই তো ঠিক আছে, এরকম কোনো কিছু তো আমি দেখি না। তখন আমার ছোটো 2টা বোনের একদম বিয়ের বয়স হয়ে যাচ্ছে, এদের জন্য বিভিন্ন বিয়ের ঘর আসতেছে, বিয়ে দেবে। ওই রকম পরিস্থিতির মধ্যে একটা সময় হঠাৎ করে মানে সুলতানার মোবাইল বন্ধ। আমি তখন ওমানে, ওর মোবাইল বন্ধ, মোবাইলে লাইন না পেয়ে আমি তখন মায়ের ফোন দিলাম। মাকে ফোন দেওয়ার পর আমি বললাম যে মা, এই সুলতানা কই? আমার মা তখন বলতেছে মানে একটু চুপ। আমি বললাম যে কী ব্যাপার, কথা বলো, সুলতানা কই, ওর মোবাইল বন্ধ কেন? আমার মা তখন বলে গোসল করতে গেছে। তো বললাম গোসল করতে গেছে, আচ্ছা ঠিক আছে। এরপর আমি তখন ফোনটা কাটছি, কাইটা আধা ঘন্টা পরে আবার কল দিছি, দিয়ে ওর নাম্বার তখনও বন্ধ। আমার আম্মা তখন কলটা রিসিভ করছে, তখন দিনের বেলায়, বাংলাদেশের দিন। আমি বললাম যে মা, তুমি যে বললা সুলতানা গোসল করতে গেছে, তা গোসল করতে কতক্ষণ লাগে? সুলতানা কই, আর আমার মেয়ে কই, আমার শাশুড়ি কই? আমার মা তখন বলতেছে যে তোর একটা কথা বলি, মনটার একটু শক্ত কর, এমনিই বলে। আমি বললাম যে মনটারে শক্ত করব, তা সমস্যা নাই, শক্ত করব, কী হয়েছে আমারে বলো, মানে আমি একটু শুনি কী হয়েছে। আমার মা তখন বলে কিছুই হয় নাই, সব ঠিক আছে। আমি বললাম মা, তোমার কাছে অনুরোধ করে বলতেছি, তুমি আমাকে সত্য কথা বলে কী হয়েছে। আমার আম্মা তখন আমারে বলে যে তোর বউ পালায়ে গেছে। আমি বললাম মানে, আমার বউ পালায়ে গেছে? এটা তুমি কী ধরনের কথা বলতেছো? হঠাৎ করে এটা কেমন কথা বলতেছো, আমার বউ পালায়ে গেছে? আমার মা বলে হ্যাঁ, তোর বউ তোর শাশুড়ির সাথে পালায়ে গেছে। আমি বলি মা, এটা তুমি কী বলতেছো, এটা কেমন কথা বলতেছো, আমার বউ আমার শাশুড়ির সাথে পালায়ে গেছে? মানে আমি তো এই কথার কোনো মানে বুঝতে পারতেছি না। আমার মা তখন আমার বলে বাবা রে, তোর কথাই ঠিক, তুই যে প্রথম দিকে বলছিলি এই মহিলা খারাপ, আমরা তো বুঝতে পারি নাই, আমরা ওই মহিলার বাড়িতে আশ্রয় দিয়েছি, কিন্তু এখন আশ্রয় দেওয়ার পরে বুঝতে পারলাম যে মহিলা আসলেই খারাপ, এই মহিলা আসলেই খারাপ, সে তার মেয়ে নিয়ে পালাইয়া গেছে, তার মেয়ে নিয়ে সে চলে গেছে। তো আমার শাশুড়ি কিন্তু আমাদের বাসায় আসার পরে কোনো মোবাইল ফোন ইউজ করতো না, শুধু আমার বউয়ে ফোন ইউজ করতো, আমার শাশুড়ি কিন্তু কোনো মোবাইল ইউজ করতো না। তাই আমি বললাম যে আজকে এত বছর পর আমার শাশুড়ি এই কাজটা কীভাবে করতে পারলো?
ওনার মেয়ের বিয়ে হয়েছে, ওনার নায়নাতকুর হয়েছে, এরপরেও আমার মা বলে এই মহিলা আমাদের পরিবারের সুই হয়ে ঢুকছে আর ফাল হয়ে বেরোইছে। এই মহিলা খুবই খারাপ, আর ওই খারাপ মহিলার খারাপ চক্রান্ত আমরা বুঝতে পারি নাই। আর বুঝতে পারি নাই বলে আজকে আমাদেরকে এত বড় একটা আমরা আজকে এত বড় একটা ভুল করে ফেলেছি। আমি তখন বললাম, মাগো তুমি কি করবা না করবা আমি এটা জানি না। আমি আমার মেয়ের নাম রাখছিলাম সাফিয়া। আমি বললাম যে সাফিয়া আর সুলতানারে ছাড়া আমি বাঁচবো না, আমিও মাটিতে আত্মহত্যা করব। আমার আম্মা তখন বলে যে চলে গেছে, এখন আমি কই পাবো তাদেরকে বল। আমি তো তখন উমানে পড়ে আসছি এবং কি করব তখন আর বুঝতে পারতেছি না যে এটা কেমন কথা, কোথায় চলে যাবে, কেন চলে যাবে। একটা পর্যায়ে আমি সারাদিন কান্নাকাটি করি। একটা পর্যায়ে আমার মনে হয় আমি যদি সুলতানার মায়েরে ধরতে পাই এবং সুলতানার মায়েরে ধরে যদি আমি মাইর দিই, তাহলেই সুলতানা কোথায় আছে বেরিয়ে যাবে, আমি ওনার খুঁজে বের করব। এই কথা বলে আমি তখন কোম্পানি কাছে ছুটি চাই, আমার ছুটি দেন। কোম্পানি আমাকে ছুটি দেয় না। আমি বারবার বলি আমার ছুটি দেন, আমি দেশে যাব, আমার ছুটি দেন, কিন্তু আমার ছুটি দেয় না। এবং ছুটি না দেওয়ার পরে একটা পর্যায়ে আমি তখন করলাম কি, কোম্পানিতে ক্যান্সেল চাইলাম, ক্যান্সেল দেন। ক্যান্সেল করে দিলে তখন দেশে আসছি, আইসা পাগলের মতো সুলতানার মায়ের খুঁজতে শুরু করছি। উনি আগে যে বাসায় ভাড়া থাকতো, আগে যেসব এরিয়ায় থাকতো, ওই এরিয়াতে গিয়ে আমি ওনারা পাই নাই। আমি আপনাকে কি বলবো ভাই, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, আমি রাস্তার মধ্যে পাগলের মতো সুলতানাকে খুঁজতেছি। আমি কতটা পাগল হয়ে গেছি আপনি শুনেন। আমি পাসপোর্টটা পর্যন্ত ফালাই দিচ্ছি। আমার পকেটে যে পাসপোর্ট ছিল, এয়ারপোর্ট থেকে বেরোয়ার পরে আমার পাসপোর্ট যে কোথায় পড়ে গেছে আমি এটা নিজেও বলতে পারি না। যে আমার পাসপোর্টটা কোথায় পড়ে গেছে, সাথে পাসপোর্টটাও নাই। এমন একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা, কান্নাকাটি করতেছি। কোথায় চলে গেল, কি হয়ে গেল, ঠিক কোনো কিছুই বুঝতে পারতেছি না। এরকমটা কেন হইল? আমারে সবাই বুঝায় ভালো হয়ে যায়, এই মেয়ে তো আগেই খারাপ ছিল এবং এই মেয়ের কথা এখন আর বলে লাভ আছে, হয়তো খারাপই, ওর মায়ের ফাঁদে পড়ে অন্য কোথাও চলে গেছে, অন্য কিছু করে ফেলছে, এখন মন খারাপ করিস না, মনের বোঝা, শান্ত হ, এটা ওইটা। কিন্তু আমি কোনোভাবেই নিজের বুঝাইতে পারি না যে না, এমনটা কেন হবে। আমি তোকে ভালোবাসছিলাম এবং ওর সাথে আমার এত মধুর সম্পর্ক, এরপর এটা হওয়ার তো কথা না, এটা কেন হবে। কোনোভাবেই নিজের মনটাকে আমি বুঝাইতে পারতেছি না। কান্নাকাটি করতেছি, খুবই সেট এবং একটা দুর্বল মুহূর্তে আমি তখন পৌঁছে যাই। এবং একটা পর্যায়ে পরিবার তখন, আমি আর সুলতানাকে বা সুলতানার মাকে আমি কাউকে আর খুঁজে পেলাম না। শুধু আপনার চট্টগ্রাম নয়, কক্সবাজার, ঢাকা, সিলেট, আপনাদের কুমিল্লা, বিভিন্ন জায়গায় আমি ওরা খুঁজেছি, কিন্তু কোথাও পাই নাই। এমন কোনো জায়গা নাই যেখানে আমি ওকে খুঁজি নাই, কিন্তু কোথাও ওকে পাওয়া যায় নাই। এবং ওকে না পেয়ে আমি তখন পাগলের মতো হয়ে গেছি, খাওয়া দাওয়া করি না, ঘুমাই না। আব্বা মা বুঝছে আমি ক্যান্সেলে চলে আসছি এবং একটা পর্যায়ে তারা আমারে জোর করে বলে বিয়ে কর। আমি বললাম যে বিয়ে করবো না। আমার আব্বা আম্মা বুঝতেছে আমি বিয়ে না করলে মরে যাব, কারণ সুলতানার জন্য আমার যেই টেনশন হচ্ছে আমার ভিতরে, আমি যদি বিয়ে না করি তাহলে আমি মারা যাব। আমার আব্বা আম্মা তখন, আমার ছোটো দুটো বোনেরও কিন্তু ওই সময় বিয়ে হয় নাই, তারা তখন আমাকে জোর জবরদস্তি করে আমাদের পাশের গ্রামের একটা মেয়েকে আমাকে তখন বিয়ে করে দেয়, রিয়া নামের একটা মেয়েরে। ওই মেয়েরে বিয়ে করানোর সময় ওই মেয়ে কিছু টাকা পয়সা দেয়, তার পরিবার থেকে কিছু টাকা পয়সা দেয়। ওই মেয়েটা দেখতে শুনতে ভালো ছিল না, কালো ছিল, এবং মেয়ে কিছু টাকা পয়সা দেয় এবং মেয়ের ওই টাকা পয়সা দিয়া পরে আমার ছোট যে বোনটা আছে ওই বোনটার বিয়ে শাদী হয়। এক কথায় যৌতুক দিয়ে আমার ছোটো বোনটার বিয়ে হয়। এবং যেদিন আমার বাসর হয়, বিশ্বাস করেন আমি রিয়ার দিকে তাকাচ্ছিও না। রিয়া একদম মোটা ছিল, কালো ছিল, আমার থেকেও বয়সে আরও অনেক বেশি হবে, আমার ডাবল বয়সী হবে। তাই এরপরও এখন আমার আব্বা আম্মা আমাকে বিয়ে করাই দিছে। বিয়ে করানোর পর আমি ওমান থেকে একেবারে ক্যান্সেলে চলে আসছে। এখন তো আমার কাছে কোনো টাকা পয়সাও নাই, চলতেও পারি না। আর আমার বোনগুলোর বিয়ের সময় হয়ে গেছে, ওদেরকে বিয়েও দিতে পারি না। বড় ভাইয়া তখন আলাদা হয়ে গেছে, উনি আলাদা বউ নিয়ে থাকতেছে, উনি আমাদের পরিবারে কোনো সাহায্য সহযোগিতা ওভাবে উনি করে না। আব্বা আম্মার দেখভাল থেকে শুরু করে পরিবারের যত কাজকাম আছে সব কাজকামে আমি করতাম, আমার ভাই কোনো কিছুই করতো না। তো একটা পর্যায়ে তখন আমার আবারও বিয়ে করাইলো রিয়া নামের এক মহিলারে, এবং আমি ওই রিয়ারই বিয়ে করলাম। এরপরে আমার বড় বোনটার বিয়ে হইলো, আমার ছোটো যে ওটার বিয়ে হলো। ওইটার বিয়ে হবার প্রায় আপনার 7 মাসের মাথায় আমার যে আরেকটা বোন আছে ওইটারও বিয়ে হলো। এর মাঝে রিয়া কিন্তু প্রেগনেন্ট হয়, এবং রিয়া প্রেগনেন্ট হওয়ার পরে রিয়ার থেকে পরে আমার একটা ছেলে আসে, একটা ছেলে সন্তান হয়। আমার আম্মা বলে সুলতানা ভালো ছিল না, আজকে রিয়াই ভালো, রিয়ার ঘরে প্রথম সন্তান ওই ছেলে হয়েছে। যেই নারীদের ঘরে প্রথম ছেলে হয় তারা নাকি ভালো হয়, এটা আমার মায়ের কথা আর কি।
তো আমি তখন আমার ছেলেটারে নিয়ে আসি, বাট তখনও কিন্তু আমি মনে মনে সুলতানারে খুঁজতেছি এবং এই সূত্র ধরে ওই সূত্র ধরে এটা ধরে ওইটা ধরে বিভিন্নভাবে সুলতানারে খুঁজি। কিন্তু আমার মা আমারে একটা ইনফরমেশন দিল, আমারে বলল যে সুলতানাকে সম্ভবত সুলতানার মা ইন্ডিয়াতে নিয়ে গেছে। আমার মেয়েটা সহ মনে হয় ইন্ডিয়াতে নিয়ে গেছে, কারণ আমার মা বলে সুলতানার মা নাকি সুলতানার মোবাইল দিয়ে মাঝে মাঝে ইন্ডিয়াতে কোথায় কোথায় কথা বলতো। এবং সুলতানা যদি জিজ্ঞেস করতো, আমার মা যদি সুলতানাকে জিজ্ঞেস করতো যে তোর আম্মা কার সাথে কথা বলে, বলে ইন্ডিয়াতে আমাদের একটা আত্মীয় আছে, ওই আত্মীয়র সাথে কথা বলে, আত্মীয়র সাথে কথা বলতেছে, এই কথা নাকি আমার মাকে বলা হতো। তো আমার মা তখন বলতেছে যে ওরে ইন্ডিয়াতে নিয়ে গেছে, ওর মা ইন্ডিয়াতে নিয়ে গেছে এবং দেখ ইন্ডিয়াতে নিয়ে ওরে দিয়ে আবারও খারাপ কাজ করাইতে আছে। তো আমি তখন চিন্তা করলাম যদি চলেই গেছে, কিন্তু এরপরও ওরে কিন্তু আমি হাল ছেড়ে দিই নাই, এরপরও কিন্তু ওরে বিভিন্ন জায়গায় এখানে ওইখানে মানে আমার যতটুকু আমার আয়ত্তের মধ্যে আমাকে খুঁজে বেড়াইতেছে না, ওর কোনো সন্তান আমি আর পেলাম না। এবং এরপরে আমার আরেকটা মেয়ে সন্তান হয় রিয়ার ঘরে, রিয়ার ঘরে আরেকটা মেয়ে হয়, আমার সেই মেয়েটাও অনেকটা ভালো হয়, মানে সন্তানগুলো পুরোপুরি আমার মতোই হয়। আমার একটা ছেলে হয় একটা মেয়ে হয়, এরপরে আমার ঘরে আরেকটা মেয়ে সন্তান হয়, টোটাল আমার 2টা মেয়ে হয় এবং সরি আমার এই হচ্ছে 2টা মেয়ে হয় একটা ছেলে হয়, টোটাল আমার হচ্ছে সেকেন্ড ওয়াইফের ঘরে। আগে তো আমার একটা মেয়ে সন্তান ছিল সাফিয়া, কিন্তু সাফিয়ার কোনো সন্তান আর আমি পেলাম না। তা আমি তখন এই মেয়েগুলোরে মানুষ করতেছি। আমার শ্বশুরবাড়ির অবস্থা ভালো ছিল, রিয়ার পারিবারিক অবস্থা ভালো ছিল, রিয়া আমাকে অনেক হেল্প করছে, এটা সত্যি কথা। আমার ছোটো বোনকে বিয়ে দিয়েছে রিয়া, এরপরে তার বিয়েতেও রিয়া সহযোগিতা করেছে এবং আমার কিছু টাকা পয়সাও দিছে। ওইগুলো দিয়ে আমি তখন কিছু এলাকার ভিতরে ব্যবসা বাণিজ্য টুকিটাকি ব্যবসা বাণিজ্য শুরু করি। রিয়ার পারিবারিক অবস্থা অনেক ভালো, রিয়ার বাবার অনেক টাকা পয়সা আছে এবং তিনি আমাদের এলাকাতে মোটামুটি ভালো মানের একজন ব্যবসায়িক পয়সাওয়ালা, তার টাকা পয়সা আছে এবং সেই টাকা পয়সাগুলো দিয়েই আমি তখন রিয়ারে নিয়ে ভালোভাবে আছি, ব্যবসা বাণিজ্য করতেছি ঠিকঠাক মতো, চলাফেরা করতেছি ঠিকঠাক মতো, মানে সব কিছু আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে ঠিক আছে, কোনো সমস্যা নাই, সব ভালো মতোই চলতেছে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম, আমি আপনার রাত দুপুর ওইটা নফল নামাজ পড়তাম, আল্লাহর কাছে কানতাম, আল্লাহ সুলতানা যদি বাইচা থাকে, সুলতানের সাথে আমার যাতে জীবনে একবার দেখা হয়, ও খারাপ হোক ও ভালো হোক ও যাই হোক, ও তো আমার বউ, ও তো আমার জীবনে প্রথম ভালোবাসা, ওরা আমি তো প্রথম বিয়ে করছি, আল্লাহ একবার যাতে ওর সাথে আমার জীবনে কোথাও না কোথাও একবার দেখা হয়ে যায়, যাতে কোথাও না কোথাও ওর সাথে আমার একবার দেখা হয়। তো এরকম করেই তখন আমার সময়গুলো কাটতেছে, আমি আর সুলতানাকে পেলাম না। এভাবে প্রায় অনেকগুলো বৎসর কেটে যায়, অনেকগুলো বৎসর বলতে প্রায় আপনার 12 বৎসরের কাছাকাছি হয়ে যায়, আমি সুলতানার কোনো সন্ধান পাই নাই। একটা সময় সুলতানাকে আমার মানে পুরোপুরি সুলতানাকে আমি হারাই ফেলি, মানে ওরে পাবার আর কোনো পরিকল্পনা বা আর কোনো প্ল্যানিং ওরকম আর কোনো কিছু আমার মাথায় ছিল না, চোখে আমি কখনো পাবো এইরকম কোনো চিন্তাভাবনা কিন্তু আমি মাথায় নাই, আর এরকম কোনো চিন্তাভাবনা মাথায় নেই। তাই এরকম করতে করতে তখন আমি ব্যবসা বাণিজ্য করি, আমার এলাকাতে আমি দোকান দিছি, বিশাল মুদির দোকান দিছি এবং আমি আবার ওই যে আপনার জমিতে খনন করার জন্য যে ট্রাক হয় না, ওই ট্রাক কিনেছি, ট্রাক দিয়ে জমি খনন করি এবং আবার এলাকাতে দোকান দিয়েছি, ওইটার মধ্যে ইনকাম আসতেছে, ট্রাকে জমি খনন হচ্ছে, ওইখান থেকে ব্যবসা বাণিজ্য আসতেছে। আবার গাছ কিনি, আমাদের এলাকাতে গাছ কিনে গাছের ব্যবসাও করি, খুব ভালো অবস্থানের মধ্যে আছে। আমার যেই 2টা মেয়ে হয় একটা ছেলে হয়, এগুলোও বড় বড় হয়ে গেছে। তাই আমি তখন এরই মাঝে হলো কি এই সময়গুলো কাটতে কাটতে আমার একটা মানে আমার বউয়ের মানে রিয়ার একটা বান্ধবী, মানে ওর খুব ঘনিষ্ঠ একটা বান্ধবী, বাড়ি হচ্ছে আপনার চট্টগ্রামের কুমিরার ওইদিকে বাড়ি। এবং সেখানে আমি একদিন বেড়াইতে যাই, ওটা একটু শহরমুখী, শহরের মতোই, ওইখানে আমি একটু বেড়াইতে যাই, একদিন বেড়াইতে যাওয়ার পরে ওই জায়গাটার মধ্যে আমি তখন করলাম কি আপনার মাঠের মধ্যে বিকেলবেলা আসরের নামাজের পরে মাঠের মধ্যে বসে আছি, আমার বড় ছেলেটারে নিয়ে গেছি, আমার বড় ছেলেটা আমার সাথে গেছে, বড় ছেলেটা নিয়ে যাওয়ার পরে মাঠের মধ্যে খেলতেছে। খেলতে খেলতে হঠাৎ করে একটা মেয়েরে দেখলাম যে কিছুটা আমার মানে মেয়েটারে দেখে কেমন জানে আমার ভিতরে একটু মোচড় দিয়ে উঠলো। মানে মেয়েটাও খেলতেছে, এরকমই হবে আপনার 14 বছরের মতো হবে, অন্য বাচ্চাদের সাথে খেলতেছে, অন্য যে ছেলেরা আছে ওইগুলোর সাথে কি জানে খেলতেছে, বড়ই মোটামুটি। মেয়েটারে দেখার পর আমার ভিতরটা কেমন ছিল একটা মোচড় দিয়ে উঠলো, মানে নিজের রক্তের মানে এরকম একটা টান আমার দিয়ে বসলো। মেয়েটারে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে মেয়েটা আসে না, এদিকে আসে না। আমি তখন আমার ছেলেরে বলতেছি যে বাবা মেয়েটার যে জিজ্ঞেস করো তো মেয়েটার নাম কি, আমি তো ওইখানে যাই না, কারণ গেলে কি আবার খারাপ মনে করে। আমার ছেলে তখন গেছে, গিয়ে এই মেয়ের সাথে কথা বলে আসছে, আইসা আমার বলতেছে আব্বু এই মেয়ের নাম বলে সাফিয়া। সাফিয়া বলে হ আব্বু, মেয়ে বললো মেয়ের নাম বলে সাফিয়া। আমার তো ভাই কিরে দেখতেও অবিকল, আমার চেহারার কিছুটা একটা ভাব আসে,
আর আমার কাছে যেটা মনে হচ্ছে যেটা সুলতানার মেয়ে এরকম। আল্লাহর কি হুকুম আর কি, আল্লাহ মালুম। আল্লাহ আমাকে এভাবে মেয়ের সাথে দেখা করাই দিল। পরে আমি সেই জায়গায় গেছি যেদিন মেয়ে আমার দিকে তাকায় আছে, আমিও মেয়ের মুখের দিকে তাকায় আছি। কিন্তু 2 বছর বয়সে দেখছি, বুঝেন, এটা আমার দিকে তাকায় আছে, আমি মেয়ের মুখের দিকে তাকায় আছি। তাকায় থাকার পরে মানে আমার ভিতরে কেমন ছিল একটা মানে সন্তানের জন্য একটা বাবার যে ভালোবাসা, ওই জায়গা থেকে আমার চোখে পানি চলে আসছে। আমি বলি, মা তোমার বাসা কোনটা? আমার বলে এইটা। আমি বললাম, তোমার আম্মার নাম কি সুলতানা? বলে হ্যাঁ। আমার বলে, আপনি কেমনি জানলেন? আমি বললাম, তোমার আব্বার নাম কি? বলে জানি না। আমি বললাম, তোমার আব্বার নাম জানো না? বলে না। তোমার মারে কখনো জিজ্ঞেস করো নি তোমার আব্বার নাম কি? বলে না, কখনো জিজ্ঞেস করিনি। আচ্ছা আমি চলে যাই। এইটা বলে মেয়েটা তখন চলে গেছে, মানে আমার সামনে থেকে চলে গেছে বিল্ডিংয়ের মধ্যে। আমি তো বিল্ডিংটা দেখে গেছি। এরপরে আমি করলাম কি, আমি এখান থেকে আমার ছেলে মেয়েদেরকে, আমার ওয়াইফকে আমি আবারও আমার গ্রামে পাঠাই দিয়া আমি বিল্ডিংয়ের যে দারোয়ান আছে, দারোয়ানের কাছে গেলাম, যে বললাম এখানে যে একটা মেয়ে থাকে সুলতানা এবং তার একটা মেয়ে থাকে সাফিয়া, এরা কয় তালায় থাকে? দারোয়ান বলে 2 তালায়। আমি বললাম, মানে দারোয়ানটার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, কথাবার্তার খাতিল, চা বিড়ি টিড়ি খাওয়াই, এটা ভালো মোটামুটি একটা সম্পর্ক হয়। মানে আমি বললাম যে এই ঘটনা, এই মহিলাটা এরকম আপনার সম্বন্ধে একটু জানতে চাই। পরে দারোয়ান আমারে বলে, বুঝছি তো আপনি কি বুঝাইতেছেন, সবই আমার বুঝা আছে, আপনি যান, সমস্যা নাই, এরকম অনেকেই চায়। আমি বললাম, আমি আপনার কথা বুঝি নাই। পরে বলে, আরে ভাই বুঝছি তো, ওই মহিলা এই কাজই করে, যান। আমি বললাম, এই কাজ মানি? বলে, আপনি তার সাথে এটা করার জন্য আসেন নাই, সে তো এটাই করে এখানে। আমি বললাম, এটাই করে? বলে হ্যাঁ। আমি বললাম, কতদিন ধরে এখানে? বলে আজকে প্রায় 4-5 বছর ধরে আছে, এটাই করে। আমি বললাম, এটা কি বাড়িওয়ালা জানে? বলে হ্যাঁ, বাড়িওয়ালা জানে, বাড়িওয়ালাও মাঝে মাঝে যায়, আমিও সুযোগ পেলে মাঝে মাঝে যাই। আমি তখন বললাম যে আমি চাইতে পারি? বলে হ্যাঁ যান, দরজা নক করলে দরজা খুলে দিব। আমি তখন 1 কাক 2 কাক করে দোতলার উপরে উঠতেছিলাম। বিশ্বাস করে মনে হয় যেন আমার পা কে পিছন থেকে ধরে রাখছে, আমি উঠতে পারতেছি না। 1 পা 2 পা করে আস্তে আস্তে করে উপরের দিকে উঠলাম। ওঠার পরে দোতলার গেটে গেছি। যাওয়ার পরে মানে গলাটা শুকিয়ে যাচ্ছে বারবার, যে হাতটা একবার উঠে আবার নামাই, আবার উঠে আবার নামাই, দরজা নক করবো কি করবো না, জাস্ট এইরকম একটা অবস্থার মধ্যে। দরজাটা 2 বার নক করলাম, দরজাটা খুললো না। 3 বার 4 বার নক করলাম, দরজা খুলে না। এবং একটা পর্যায়ে নিচ থেকে দারোয়ান উঠে আমরা বলতেছে, এই আপনি চলে যান, আপনি নিচে আসেন। কেন ভাই? বলে নিচে আসেন, আপনি যান। কেন ভাই, কী হয়েছে তা তো বলবেন। বলে ম্যাডাম আপনার সাথে কাজ করবে না, আমারে ফোন করছে, বলছে আপনাকে গেটের সামনে থেকে বিদায় করে দেওয়ার জন্য। আমি বললাম, ম্যাডামের নাম্বারটা কি একটু দেওয়া যায়, দেন না। দারোয়ান বলে, না ভাই আমি দিতে পারবো না। পরে তারা কিছু টাকা দিয়া সুলতানা নাম্বারটা তখন নাম্বারটা নিয়ে নিলাম। নাম্বারটা নেওয়ার পরে মাঠের মধ্যেই বসে আছি তখনও। ওর বারান্দা দিয়ে দেখা যায় মাঠের মধ্যে বসে আছি। বসে থাকার পরে ফোনটা তারে কল দিয়েছি। রাত তখন প্রায় 11:30। চাঁদের আলো ছিল, একদম প্রখর চাঁদের আলোর মধ্যে বসে আছি। পরে কলটা রিসিভ করার পরে আমি বললাম যে আপনি একটু আপনার জানালা দিয়া একটু বাইরের দিকে তাকান তো, দেখেন তো মাঠের মধ্যে কাউরে দেখতেছেন কিনা। ওই তখন লাইনটা কেটে দিছে, এটা বলার পরে লাইনটা কেটে দিছে। আমি মাঠের মধ্যে বসে আছি যে কি হয় আজকে, আমি একটু দেখি। মাঠের মধ্যে বসে আছি, অনেকক্ষণ পর্যন্ত বসে আছি এবং রাত্র প্রায় আনুমানিক 2টার দিকে আমাকে ফোন দিচ্ছে। ও আমাকে দেখছে কি দেখে নাই সেটা কিন্তু আমি জানি না। 2টার দিকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে, আপনি এখানে বসে আছেন কেন? আপনি এখানে কী কারণে বসে আছেন? আমি বললাম, আমি শুধু জানতে চাই যে আমার সাথে এত বড় চিটিংটা তুমি কেন করলা, আমাকে এত বড় ধোকাটা তুমি কেন দিলা, আমার সাথে এত বড় বেইমানিটা তুমি কেন করলা, আমি শুধু জানতে চাই। আমি তো তোমারে বিয়ে করছিলাম, বেশ্যা পাড়া থেকে উঠায় নিয়ে আমার ঘরের বউ বানাইছিলাম, আমার নিজের বউ বানায় আমার পরিবারের সাথে তোমাকে আমি পরিচয় করাই দিলাম, তোমার জন্য আমি এত কিছু করলাম, এরপরে তুমি কিভাবে পারলা আমার সাথে এত বড় বেইমানি করতে? অতক্ষণ একটা হাসি দিয়া বলে, দেখেন আমি আপনার সাথে কোনো বেইমানি করি নাই, আমি আপনাকে কোনো ধোকাও দিই নাই। বেইমানি যদি কেউ করে থাকে তো সেটা আপনি করছেন, আপনার পরিবার করছে। আমি বললাম, আমার পরিবার? কি বলতেছো তুমি এটা?
তুমি তোমার মায়ের সাথে পালাই আইসে আবারও সেই পুরান ব্যবসায় তোমার আম্মা তোমাকে দিয়ে করাচ্ছে। আমি কি জানতে পারি তোমার সেই বেঈমান মাটা কোথায়? ও বলে, হ্যাঁ পারবেন না কেন, আমার মা কবরে। আমি বললাম, কবরে মানে কি বলতেছো? কবরে কেন? বলেনি, মারা গেছে আজকে বহু বছর হয়েছে। আমি বললাম, কবরে কেমন আছে সেটা কি জানো? ও বলে, জানি না কেমন আছে, তবে আমি দোয়া করি আল্লাহ যেন আমার মাকে কবরে ভালো রাখে। আমি বললাম, সুলতানা এটা তুমি কি বলতেছো? যে মহিলা তোমার পুরো জীবন নষ্ট করছে, শেষ পর্যন্ত সেই মহিলার পক্ষ নিয়ে কথা বলতেছো? আমাকে বলবি, উনি আমার কোনো জীবন নষ্ট করে নাই। হ্যাঁ, প্রথম দিকে উনি আমাকে দিয়ে খারাপ কাজ করাইছে, কিন্তু এরপরে তো উনি আমার জামাইরে টাকা দিয়ে বিদেশ পর্যন্ত পাঠাইছে। আমাকে ভালো রাখার জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করছে, পারে নাই। আমি তখন বললাম, সুলতানা তুমি আমার কাছে মনে হয় কিছু লুকাচ্ছ। তোমার মা তোমাকে ওখান থেকে নিয়ে আসেন আমার বাড়ি থেকে? বলে, না। আমি বললাম, মানে তোমাকে আমার বাড়ি থেকে তোমার মা নিয়ে আসে নাই? বলে, না। আমার মা কেন আমাকে ওই বাড়ি থেকে নিয়ে আসবে? আমি নিজেই ওই বাড়ি থেকে চলে আসছি। আমি বললাম, কেন? বলে, তার কারণ আমি যদি ওই বাড়িতে থাকি আপনার বোনের বিয়ে হবে না। আপনার বাবাকে সবাই খারাপ কথা বলে, আপনার বড় ভাইকে সবাই খারাপ কথা বলে, আপনার মাকে সবাই খারাপ কথা বলে। আপনার ছোটো দুইটা বোনের বিয়ে হয় না, কারণ আপনি একটা প্রস্টিটিউটকে বিয়ে করছেন, আপনি একটা খারাপ মহিলাকে বিয়ে করছেন, একটা খারাপ মেয়েকে বিয়ে করছেন, এই জন্য আপনার বোনদের বিয়ে হয় না। আমি আর কত সহ্য করবো, আর কত শুনবো? যার জন্য আমি নিজে ওখান থেকে চলে আসছি। আমি বললাম, তুমি আমাকে বলতে পারতা না? আমি তো তোমার স্বামী, তোমার হাজব্যান্ড, তোমার সাথে এরকম ঘটনা ঘটতেছে, তুমি আমাকে বলতে পারতা না? ও বলে, হ্যাঁ আপনাকে বলতে পারতাম, কিন্তু আপনাকে বললে আপনার বাবা মা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে আমার মেয়েটাকে রেখে দিত। আজকে তো আমার মেয়েটাকে আমি পাইছি, আর আমি যদি আপনার কাছে সব কিছু বলতাম তাতেও আমার সংসারটা ভেঙে যাইত, কিন্তু আমি আমার মেয়েটাকে হারাইতাম। কিন্তু আজকে তো আমার মেয়েটাকে আমি পাইছি। আমি বললাম, সুলতান আমি তোমার কাছ থেকে ক্লিয়ার জানতে চাই আসলে কী হয়েছে। ও তখন আমাকে বলে, আপনি চলে যাওয়ার পরেই আমার জীবনে এগুলো শুরু হয়, এবং আপনি আপনার বাবা মায়ের ভক্ত ছিলেন, আপনার বাবা মায়ের কথা আপনি শুনতেন, এবং একটা পর্যায়ে আপনার সাথে এই ধরনের ঘটনাগুলো ওখানে, মানে আমার সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটে। এই বাড়ির মেয়ে, ওই বাড়ির মেয়ে, এই পাড়ার মেয়ে, ওই পাড়ার মেয়ে, বিভিন্ন পাড়া মানুষরা এসে আমার চেহারার দিকে তাকায় থাকে। আপনার বোনদের জন্য ভালো ভালো বিয়ের ঘর আসে, আমি আসি, আমার কথা জানতে পারলে আপনার বোনদের বিয়ে হয় না। আপনার মা একদিন, আপনার বাবা একদিন আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বলতেছে আমার মায়ের সামনে, আমি যাতে এই পরিবার থেকে চলে যাই, আমি যাতে এই পরিবার থেকে চলে যাই। আমি যদি চলে যাই তাহলে তারা যেভাবেই হোক আপনাকে ঠিক করে নেবে, আর আমি যদি এইভাবে না যাই তারা যেভাবেই হোক আমাকে এই পরিবার থেকে বের করে দিবে, এবং পরে আমার মেয়েটাকে আমাকে আর দিবে না। কিন্তু আমি যদি এভাবেই চলে যাই তাহলে আমার মেয়েটাকে আমি নিয়ে যেতে পারবো, আমার মেয়েটাকে নিয়ে আমি সারা জীবন থাকতে পারবো। ওনারা আমাকে কথা দিয়েছে কখনো আমার মেয়েটাকে আমার কাছ থেকে নেবে না, আমার মেয়েটাকে কখনো আমার কাছ থেকে নেবে না, এবং আমাকেও আপনাকেও যেভাবে পারে তারা ওভাবে বুঝাবে আমি যাতে আমার মেয়েটাকে নিয়ে চলে আসি। যার জন্য শেষ পর্যন্ত আমি আমার মেয়েটাকে নিয়ে চলে আসি। আমি বললাম, তো তোমার মা? বলে, আমার মা তো হার্ট অ্যাটাক করছে, আপনি শোনেন নাই? আমি বললাম, এটা তো আমি শুনছি তোমার মা হার্ট অ্যাটাক করছে, কিন্তু এরপর তো তোমার মা ভালো হয়ে গেছে। বলে, না আমার মা ভালো হয়নি, আমার মা হার্ট অ্যাটাক করার পরে আমার মা অনেক ওষুধ লাগে প্রতি মাসে, আমার মায়ের ওষুধের টাকা কি আপনি দিতেন? আমি তো আপনার কাছে টাকা চাইতাম। আমি বললাম, আমার তো কাজের অবস্থা ভালো ছিল না, আমি তোমার মাকে টাকা দিতে পারবো, আমি তো তোমার মাকে টাকা দিতে পারিনি। ও বলে, শেষ পর্যন্ত আমার নিজের মেয়েটাকে আমি আমার কাছে রাখার জন্য, আর আপনার পরিবার থেকে আমাকে এর আগেও বের করে দিত, আমি আপনাকে অনেক ইঙ্গিত দিয়েছি, ডিরেক্ট না বললেও ইঙ্গিত দিয়েছি, আপনি বুঝেন নাই। আমি বললাম, সুলতানা একটাবার আমার কাছে বলতেও বলে, বলি না এই ভয়ে, আপনাকে বললে পরে যদি আমার মেয়েটাকে আমি হারাই, আপনার বাবা মা তারা কসম করে বলেছে যদি আমি আপনাকে জানাই তাহলে তারা মেয়েটাকে সারা জীবনের জন্য আমার কাছ থেকে নিয়ে যাবে, আমাকে পরিবার থেকে বের করে দিবে। কিন্তু আমি যদি আপনাকে না জানাই তাহলে আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যেতে পারবো। গ্রামের মানুষের কথা, আপনার মানে আপনার পাড়া পড়শির কথা, আপনার মা বাবার কথা, আপনার বোনদের কথা আমি সহ্য করতে পারি নাই, যার জন্য নিজের চোখের পানি মুছে নিজের মেয়েটাকে বুকে আগলে ধরে আমি এই পরিবার থেকে চলে এসেছি। আমি বললাম, এরপরে কি আমার কোনো খবর নেওয়া নাই? বলে, হ্যাঁ নিয়েছি, জেনেছি আপনি বিয়ে করেছেন, আপনার 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে, আপনার ওয়াইফ আছে, আপনি অনেক ভালো আছেন, আমি আর আপনার সাথে যোগাযোগ করি নাই। আমি বললাম, তাহলে এই লাইনে গিয়েছো কেন? ও বলে, কি করব, মা মরে গেছে, মা মরে যাওয়ার পরে কোনো কাজের সন্ধান পাই না, নিজের মেয়েটার মুখে খাবার দেবো কোত্থেকে, যেখানে যাই সেখানে শিয়াল কুকুরের মতো মানুষ শুধু শরীরের দিকে তাকাই থাকে। দেখলাম আল্লাহ গরিব বানাইলেই সুন্দর যাতে না বানায়, কারণ গরিবের ওই সৌন্দর্যটাই হচ্ছে একটা অভিশাপ। শেষ পর্যন্ত ওইটা বিক্রি করেই চলতেছে, আর কি করব। আমি বললাম, সুলতান আমি কি তোমাকে একটাবার দেখতে পারি? আমাকে বলে, না আপনি আমাকে দেখতে পারেন না, আপনি আমাকে চাইছেন না। আমি বললাম, সুলতান আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আমি অন্তত একটাবার তোমার চেহারাটা দেখতে চাই, কিন্তু আমার সামনে আসা না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি ওর কাছে যেতে সক্ষম হই, মানে ওর ফ্ল্যাটে যেতে পারি,
এবং এই ধরনের খারাপ কাজ থেকে আমি ওকে বের করে আনছি। না, তুমি এই খারাপ কাজ করতে পারবা না, এই খারাপ কাজ তুমি করতে পারবা না, আমি তোমাকে এই খারাপ কাজ করতে দিব না, এই খারাপ কাজ করতে দিব না। এবং এইটা বলার পর আমি তখন ওকে আলাদা একটা মানে এই বিল্ডিং থেকে অন্য একটা বিল্ডিংয়ে আলাদা একটা ফ্ল্যাট ভাড়া করে দেয়। আলাদা একটা ফ্ল্যাট ভাড়া করে দিই, কোনো তেমন কোনো তালাক হয়নি, কোনো ডিভোর্স হয়নি, কিছুই হয়নি। তো আমার এখনও বউ আছে। আর ওর কাছে যাইতাম আসতাম, এসব হতে হতে আমার বউ রিয়া তখন বিষয়টা জেনে যায়। রিয়া বিষয়টা জানার পরে রিয়া আমারে বলে, আমি তোর ছোট 2টা বোনকে বিয়ে দিয়েছি, তোর গোটা পরিবারটা রাস্তার ভিখারি ছিল, আমি তাদেরকে আজকে মানে একটা সমাজে এনে দ্বারস্থ করেছি, তোদের জন্য আমি এত কিছু করেছি, শেষ পর্যন্ত তুই আবার ওই খারাপ মেয়ের পাল্লায় পড়লি, আবার ওই খারাপ মেয়ের কাছে গেলি, আমি তোর সংসার করব না। এই বলে আমার এই বড় ছেলে আর ছোট 2টা মেয়েকে নিয়ে আমার বউ রিয়া তার বাপের বাড়িতে চলে যায় এবং গিয়ে আমার নামে করে মামলা। আমার নামে মামলা করে এই মামলায় আমি অনেক টাকা পয়সা খরচ করে মামলা থেকে আমি অব্যাহতি পাই। এবং ও আমারে বলে, হয় তোরে আমারে নিতে হবে, নাহলে তোর ওই খারাপ মহিলারে নিয়ে থাকতে হবে, হয় আমারে নিতে হবে নাহলে ওই খারাপ মহিলারে নিয়ে থাকতে হবে, তুই 2জনকে নিয়ে থাকতে পারবি না, 2জনকে নিয়ে তুই থাকতে পারবি না, হয় আমাকে নিতে হবে নাহলে ওই খারাপ মহিলাকে নিতে হবে। আমি রিয়ারে বললাম, রিয়া, সুলতানা তো কোনো অপরাধ করে নাই, অপরাধ যদি করে থাকে আমার বাবা মা করছে, এবং আমার বাবা মা শেষ পর্যন্ত এগুলো স্বীকার পর্যন্ত করছে। হ্যাঁ, তারা এগুলো করছে, কারণ তারা আমার ছোটো 2 বোনের বিয়ে দিতে পারে না, আমার বোনের জন্য বিয়ের ঘর আসলে ভেঙে যায়, সুলতানার জন্য আমার বোনদের বিয়ে হয় না, শেষ পর্যন্ত তারা এটা করছে, তারা এটা স্বীকার করছে। কিন্তু এখন তো আব্বা আম্মাও মারা গেছে, আমিও তো পরে, আর তাদের আব্বা মারা যাওয়ার কিছুদিন পরে মা মারা যায়, আমার বোনেরা ছিল, আমার বোনেরা এগুলো আমাকে স্বীকার করে যে হ্যাঁ আব্বা আম্মা এগুলো করছে, আব্বা আম্মা এগুলো করছে, আমার বোনেরাও স্বীকার করে। তো দুঃখ শুধু একটা, যে প্রবাসে আমি ছিলাম ভাই বোনদের জন্য, বাবা মায়ের জন্য, সেই বাবা মারা আমাকে একটাবার জানাইলো না, এই ভাই বোনেরা আমার একটাবার জানাইলো না যে আমার বউর সাথে কী হচ্ছে, সবাই মিলে এই ধরনের কাজ করলো। আর আমার বউ এতটা বোকা ছিল যে সে আমারও একটাবার জানাইলো না। তো যাই হোক, শেষ পর্যন্ত আমার বউ রিয়া আমাকে মানে তালাকও দেয় নাই, ডিভোর্সও দেয় না, আমার নিয়ে চলে গেছে। তো আজকে আমি যে 2 টাকা ইনকাম করে আমার দোকানপাট ব্যবসা বাণিজ্য সবই রিয়ার জন্য, রিয়ার বাপ মায়ের টাকা দিয়েছে বলে আমি এইসব করেছি। আর সুলতানারও বা কী অপরাধ, মানে এখন সুলতানা ওর মতো করে থাকে ওর বিল্ডিংয়ে, আমি মাঝে মাঝে যাই ওর সাথে থাকি, ও বলে রিয়া যদি আমার সংসার করে তাহলে সে আমার সংসার করবে, সমস্যা নাই, সে থাকতে চায়, কিন্তু রিয়া থাকতে চায় না। রিয়া আমাকে বলে যে আমি সুলতানাকে রাখলে সে থাকবে না, সে চলে যাবে। আর রিয়া চলে যাওয়া মানে আমার এই ব্যবসা বাণিজ্য যা আছে এলাকাতে আমি আর থাকতেই পারবো না, কারণ রিয়ার বাপের অনেক ক্ষমতা, সে তার ক্ষমতা দিয়ে আমার ব্যবসা বাণিজ্য দোকানপাট যাই আছে আমাকে এখান থেকে হয়তো মেরেও ফেলতে পারে। এদিক দিয়ে রিয়ার পরিবার বারবার হুমকি দিচ্ছে যে আমি রিয়াকে নিব কি নিব না, রিয়াকে আনবো কি আনবো না। আর আমার ছেলে মেয়েগুলো সম্পূর্ণ তার মায়ের পক্ষে, আমার পক্ষে নাই। আমার বড় ছেলেটার সাথে কথা বলতে চাইলে আমার বড় ছেলেটা আমার সাথে কথা বলে না, আমার বড় ছেলেটা আমার সাথে কথা বলে না, আমাকে দেখলে আরেক দিকে মুখ ফিরিয়ে নেয়, মানে আমার সাথে কথা বলে না। আমার মেয়েগুলো আমার সাথে কথা বলে না। ঠিক এরকম একটা বিপদে পড়ে সারাটা রাত দিন শুধু কাঁদি আর আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করি, আল্লাহ কী করবো, আল্লাহ একটা পথ দাও, আল্লাহ একটা উপায় দাও, আল্লাহ একটা বুদ্ধি দাও। কোনো বুদ্ধি পরামর্শ পাই না। হঠাৎ করে আপনার এই গল্পগুলো শুনি এবং সেখানে শুনতে পেলাম আপনি অনেক মানুষকে অনেক ধরনের বুদ্ধি পরামর্শ দেন, যার জন্য আপনার দ্বারস্থ হলাম। আপনাকে বললাম যে আপন ভাই, অনেকেই বলে দোকানপাট ব্যবসা বাণিজ্য সব কিছু বেছে না হয় সুলতানার কাছে চলে যাওয়ার জন্য। আবার অনেকেই বলে যে রিয়ার অপরাধ কি, রিয়ার তো কোনো দোষ নাই। আমি তো রিয়াকে বিয়ে করার আগে বলি নাই যে আমি সুলতানাকে আবার তার সংসারে নিয়ে আসব। আমি কাকে ছেড়ে কাকে ধরবো, কই যাব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। শেষ পর্যন্ত আপনার কাছে আসলাম, আমার দুঃখের কথাগুলো আপনাকে বললাম। আপনার কাছে অনুরোধ করে বলি যে আপনি আমাকে একটা পরামর্শ দিবেন, যে পরামর্শ অন্তত বাকি দিনগুলো আমি আল্লাহর এই সুন্দর পৃথিবীতে ভালোভাবে সুখে শান্তিতে জীবন কাটাতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই শাফিন হোসেনের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। আমি আপনাদের শুরুতেই বলেছিলাম যে আপনারা গল্পটা শেষ পর্যন্ত শুনে শাফিন ভাইকে একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে শাফিন ভাই যাতে তার জীবনের একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এই লোকটা আসলেই অনেক কষ্টে আছে এবং এখনও কষ্টে আছে, তার জীবনে কোনো সুখ নেই এবং তার অলরেডি হচ্ছে আপনার 2টা মেয়ে, 3টা মেয়ে আছে, 2টা ছেলে আছে, 2 পরিবার মিলিয়ে, সরি আপনার মেয়ে হচ্ছে 3টা এবং একটা ছেলে আছে, 2 পরিবার মিলিয়ে, কিন্তু এরপরও এই লোকটা শান্তিতে নাই। এবং সে বারবার একটা কথাই বলতেছে যে সুলতানাকে যদি সে ছেড়ে দেয় তাহলে সুলতানার জীবন যেমন করে কাটে সাফিয়ার জীবন ঠিক একইভাবে কাটবে, যার জন্য সে আসলে এখন কোথায় যাবে আমি ঠিক বুঝতে পারছি না। তাকে কোনো পরামর্শ দেই না। আপনারা গল্পটা শুনেছেন, আপনাদের কমেন্টগুলো শাফিন ভাই পড়বে এবং পড়ে আপনাদের কমেন্ট যদি বেশি মানুষ ওনাকে যেটা সাপোর্ট দেয় শাফিন ভাই হয়তো সেই কাজটাই করবে। আপনারা ভেবে চিনতে
শাফিন ভাইকে একটা ভালো মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের ওই কমেন্টের মাধ্যমে শাফিন হয়তো তার জীবনের বাকি সময়টা ভালোভাবে থাকতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। ইনশাআল্লাহ দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।